নিখিল বঙ্গ যুব সম্মেলন পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে আগত যুবকদের সামনে আজকে যে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনস অন ভ্যালু ওরিয়েন্টেশন আছে তার প্রথম পর্ব। অনুষ্ঠানটি বৈদিক মন্ত্রোচ্চারণ তা করবার আগে পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি এবং শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি এবং অন্যান্য সন্ন্যাসীরা স্বামীজির পদপ্রান্তে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করলেন। এখন বৈদিক মন্ত্রোচ্চারণ করবেন স্বামী তদ্ব্রতানন্দ এবং স্বামী গুণোত্তরানন্দ। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। शन्नो मित्रशं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु। अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांतिः। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः सुष्ठुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्ष्यो अरिष्टनेमिः। स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। यच्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव। समेन्द्रो मेधया स्पृणोतु। अमृतस्य देवधारणो भूयासम् शरीरं मे विचर्षणम् जिह्वा मे मधुमत्तमा। कर्णाभ्यां भूरिविशुवम् ब्रह्मण कोशोऽसि मेधया पिहितः। श्रुतं मे गोपाय। ओम शांति शांति शांतिः। तच्छयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये। दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः। ऊर्ध्वं जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे शं चतुष्पदे। ओम शांति शांति शांतिः।
मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्न सन्त्वोषधिः मधुनक्तम् उतोषसि मधुमत्पार्थिवगं रजः मधुद्यौरस्तु नः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमागम् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। ॐ शान्ति शान्ति शान्तिः। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমাদের এই যুব সম্মেলন শুরু হলো। এখন স্বদেশ মন্ত্র পাঠ। সব যুবকদের আমি অনুরোধ করছি যারা আছেন প্রত্যেকে দাঁড়িয়ে উঠে সুমন বিশ্বাস একটু করে বলবেন, আপনারা স্বদেশ মন্ত্র ওনার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন। স্বদেশ মন্ত্র পাঠ সুমন বিশ্বাস, আহ্বায়ক, দক্ষিণ 24 পরগনা বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন জেলা সমিতি। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়ামাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর,
ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। আমরা এখন আমাদের অতিথি এবং বক্তাদের বরণ করে নেব। প্রথমে পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজিকে পুষ্পার্ঘ্য দিয়ে বরণ করে নেবে আমাদের অনুশীলনের ছাত্রছাত্রী। পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি, আমাদের সর্বাধিনায়ক গোলপার্কের, তাকে বরণ করে নিচ্ছে আমাদের। এরপর আমরা একটি আবৃত্তি শুনব বিবেকানন্দ অনুশীলনের গার্গী চক্রবর্তী। হ্যালো, হ্যালো। হে বহ্নি তোমারে নমস্কার। সজনীকান্ত দাস। হে বহ্নি তোমারে নমস্কার। ছিন্ন কাথা জীর্ণ চির স্পর্শে তব ভস্য হোক, ঘুচে যাক জড়ত্ব বিকার। হে সূর্য প্রণাম লহ মোর। তিমির বিদারী তব দীপ্ত খর করাঘাতে ছিন্ন ভিন্ন হোক মায়া ডোর। সন্ন্যাসী ভ্রমেন একা হিমাচল পাদমূলে, হাতে দণ্ড মুণ্ডিত মস্তক। বিজন পার্বত্য পথে নামিয়া এলো কি ভুলে, দেহধারী জ্বলন্ত পাবক। দেখিয়া সভয়ে সবেক ছাড়িয়া দাঁড়ায় পথ, মনে ভাবে স্বয়ং শঙ্কর। ললাটেতে রাজটিকা, নাহিক সারথি রথ, নাহি সহস্রেক অনুচর। স্বপ্ন কিংবা কর্ম দুই ভাবনার মাঝখানে সংশয়, আকুল তার মন। এ তীরের মহারাজা যেন তীরের টানে পড়িয়াছে গৈরিক বসন। হেথা তার কোন কাজ, ধরার ধূসর ধূলি তমময় পঙ্কিল সংসার। শ্মশানে শঙ্কর চলে বিষানে নিনাদ তুলি, হে বহ্নি তোমারে নমস্কার। সন্ন্যাসী পড়িল জলে, মেলি শ্রান্ত ক্লান্ত আঁখি, ভারত ভূমির পানে চায়। কে ডাকিল, ওরে বৎস কত কাজ আছে বাকি, বাছা মোর কোলে ফিরে আয়। কাঁদিছে ৩৩ কোটি, রোগে শোকে নিপীড়নে রক্ত মেঘে ঢেকেছে আকাশ। ভালোবাসো বুকে নাও, আলো দাও অন্ধজনে। সন্ন্যাসী উঠিল সিক্ত বাস। ভারতের মৃত্তিকায় সিক্ত পদচিহ্ন রাখি, ললাটে জুড়িয়া দুই কর। উত্তরে প্রণাম করি, পশ্চিমে ফিরালো আঁখি, শিব শিব শঙ্কর শঙ্কর। ভারতের বাণী মূর্তি দাঁড়াইল রূপ ধরি, মূর্তি ভারতের সাধনার। পূর্বাচল বহ্নি শিখা, পশ্চিমে ভাসালো তরি, হে বহ্নি তোমারে নমস্কার। পশ্চিমে বিজয়লক্ষ্মী কণ্ঠে দিল জয়মালা, বিজয়ী ফিরিয়া এলো ঘরে। কে বসিবে সিংহাসনে, বক্ষে যার বহ্নি জ্বালা, নীলাকাশ শিরে ছত্র ধরে। পীড়িত আর্তের সেবা, পতিত অন্ত যে প্রীতি, দীনতা ভুলাতে দীনজনে। সংশয়ে তিমির ছেদি ওঠে সন্ন্যাসীর গীতি, ধায় মন পঞ্চবটী বনে। মন্দির করিয়া আলো মহাকালী যেথা জাগে, নাচে শ্যামা হৃদয় ও শ্মশানে। ক্ষুধিত জঞ্জাল পুঞ্জে বহ্নির পরশ লাগে,
গুরু জানে আর শিষ্য জানে। আধার গগন বক্ষে ধোঁয়াইয়া ধোঁয়া ওঠে, বহ্নি জাগে তিমির বিদার। একটি কমল হতে সহস্র কমল ফোটে, হে বহ্নি তোমারে নমস্কার। এবারে আমরা একটা বক্তৃতা শুনব আমাদের অনুশীলনের ছাত্র ঋতব্রত দাস। The year was 1893. India was struggling under British colonial oppression, and our great nation's ancient wisdom and golden history had long been forgotten. At such a time, Swami Vivekananda sailed out across the oceans to change the course of India's future. Almost penniless and without a letter of invitation, but he knew that the divine call had come and that his master would help him wade through the worst of difficulties to fulfill India's destiny. And with the very words, "Sisters and brothers of America," the entire hall erupted in a deafening applause of 2 minutes, and everybody rose to their feet. Through this tremendous feat at the Parliament of World's Religions in Chicago, Swamiji has set a burning example of what we can do with the power latent in all of us. After Swamiji's lecture, Herald, one of the most popular contemporary papers, wrote, "Vivekananda is undoubtedly the greatest figure in the Parliament of Religions. After hearing him, we feel how foolish it is to send missionaries to this learned nation. And now, the responsibility to further his work rests on our shoulders. So let us cast away all fears and hesitations. Swamiji reminds us, I am the fear of fear, the terror of terror. I am the fearless, secondless one, the ruler of destiny, the wiper out of fact. Each one of us can become a blazing beacon of Swamiji's ideals and teachings." In the postscript of a letter to Mohendranath Gupta, Swamiji writes, "My heart leaps with joy, and it is a wonder I do not go mad when I find anybody thoroughly launched into the mist of the doctrine which is to shower peace on earth hereafter. So let us give our lives to uplift the deprived and exploited masses of our country, to build the India that Swamiji has always envisioned. All expansion is life, all contraction is death. All love is expansion, all selfishness is contraction." Swamiji says all the strength and succor that you need is within yourself. And so he urges us all to arise, awake and stop not till the goal is reached. Swamiji's bold words perpetually ring in my ears. We shall crush the stars to atoms. We shall unhinge the universe. Don't you know who we are? We are the servants of Sri Ramakrishna. Truth, purity and unselfishness, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. What the world wants is character. In the words of Sister Nivedita, the selfless man is the thunderbolt. Let us strive only for selflessness, and we become the weapon in the hands of God. Untainted love for all human beings should be effused from our hearts to make the world a better place, to light the unwavering flame of compassion in every corner of the globe. The future is dawning, brighter than ever. Let us lend a hand in its making. Thank you. All power is within you. He established it. Now, রাখুন আমাদের শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, যিনি আমাদের এই যুব সম্মেলন ডিপার্টমেন্টের অনুপ্রেরণাদায়ক, উৎসাহব্যঞ্জক, যিনি আমাদের আজকে যে অনুষ্ঠানটা করছি মহারাজের সম্পূর্ণ সক্রিয় সহযোগিতা। মহারাজ আমাদেরকে 15 মিনিটের জন্য তোমাদের স্বামীজির কথা শোনাবেন। ওম জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মিতয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে নিখিল বঙ্গ যুব সম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমি সমাগত সমস্ত সদস্যবৃন্দদের, যুবক যুবতীদের সাদর
আহ্বান জানাই, স্বাগত জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি, রামকৃষ্ণ মঠ এবং মিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। মহারাজকে আমরা আমাদের মধ্যে পেয়ে অত্যন্ত আনন্দিত। তিনি এই ইনস্টিটিউট অফ কালচারকে খুব বেশি ভালোবাসেন। তার কর্মস্থল শুরু হয়েছিল এইখান থেকেই, সেই জন্য আমাদের উপর বিশেষ কৃপাদৃষ্টি আছেন এবং অনেক বড় বড় অনুষ্ঠানে তাকে যেতে হয়, কিন্তু এখানে তিনি এসেছেন ছাত্রছাত্রীদের ডাকে, যুবক যুবতীদের ডাকে। এই যে কাজ তিনি নিজে করতেন এখানে, সেই কাজ কেমন চলছে দেখবার জন্য আমি তাকে আমাদের সকলের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, ছাত্র ভাই বোনদের পক্ষ থেকে তাকে আমরা সকলেই শ্রদ্ধা, প্রীতি, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা এবং স্বাগত জানাই। এখানে ইষ্টব্রতানন্দজি আছেন, তিনি এটির পরিচালক। এখানে শুদ্ধাত্মানন্দজি আছেন, ত্যাগানন্দজি আছেন, আরেকজন স্বামীজি আছেন। এরা সবাই মানে শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের বাইরে থেকে আমাদের এইভাবে উদ্বুদ্ধ করে যান, ছাত্র ছাত্রী, যুবক যুবতীদের তৈরি করেন। আর এখানে যারা আছেন, যারা কর্মী, এই কাজে যারা ট্রেনার হিসাবে, প্রশিক্ষক হিসেবে যুক্ত আছেন, তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাই। আমরা একটি আবৃত্তি শুনলাম আর একটি ভাষণ শুনলাম। ভাষণটি ইংরেজিতে দিয়েছেন, যে আমাদের বোনটি দিয়েছে সেটা অপূর্ব বলেছে। এরকম বক্তৃতা খুব বড় বড় জায়গাতেও হয় না। তাতে আমি বুঝতে পারলাম যে এই মঞ্চে দাঁড়ালে পরেই মানুষের ভেতর থেকে সিংহ শক্তি জেগে ওঠে, স্বামীজির ভাব জেগে ওঠে। এই দুটি বক্তা, আমি বক্তাই বলবো, এরা খুব পোটেন্সিয়ালি এবং অ্যাকচুয়ালি দুটোতেই কিন্তু এরা খুব উজ্জ্বল এবং এফিসিয়েন্ট। তাদেরকে আমি বিশেষ স্বাগত জানাই। হয়তো এখানকার যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা রয়েছে, তোমরাও পারবে, কারণ তোমাদের ভেতরে সেই আগুন জ্বলছে, বহ্নি জ্বলছে। আমি দু চারটি কথা বলবো স্বামীজিকে অনুসরণ করেই। তা সেটা হচ্ছে যে আমাদের একটা ধ্যান মূর্তি থাকবে। স্বামীজির ধ্যান মূর্তিটা আমাদের খুব আকৃষ্ট করবে, কিন্তু কখন করবে সেটাই হচ্ছে বড় কথা। আমাদের ভেতরে শিরিন ভাবটা রয়েছে, সিরিনিটি, প্রশান্তি ভাব, প্রশান্ত থাকার একটা ভাব রয়েছে আমাদের ভেতরে। শুধু তাই না, আমাদের ভেতরে সাহসিকতাও আছে। আর শুধু ব্যাপারটা এই দুটোকে কন্ট্রোল করার জন্য কিন্তু একটা যে প্রজ্ঞার ভাব, বিশেষভাবে একটি উন্নত হৃদয়ের ভাব থাকা দরকার, সেটাও আমাদের আছে। অর্থাৎ আমাদের সিরিনিটি আছে, প্রচণ্ড সিরিনিটি আছে, প্রচণ্ড সাহসিকতা আছে এবং প্রজ্ঞার আবির্ভাবও আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি ভালোই ঘটেছে। কিন্তু এইগুলোকে নিয়ে আমরা কিভাবে চলব? উল্টোপাল্টা কানেকশন করে দিলে পরে কিন্তু আর আলো জ্বলবে না। কানেকশনটা ঠিক মতো হলেই আমাদের জীবন সার্থক হয়ে ওঠে, সুন্দর হয়ে ওঠে। তা সিরিনিটি বলছিলাম, মানে খুব শান্ত ভাব। এই ভাবটা তখনই দেখাতে হবে যখন দেখব যে আমরা কাজকর্ম করতে গিয়ে, যখন দেখব যে আমরা সেভাবে এগোতে পারছি না, বাধা আসছে প্রচুর। এই বাধার সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সিরিন ভাবটা, থিংস উই ওয়ান্ট টু চেঞ্জ are not being changed at all. We become crestfallen. হতাশ হয়ে পড়ি। যে কাজটা করতে যাচ্ছি সেটা আমরা সফল হচ্ছি না। স্বামীজি বলছেন কিন্তু যে আমি সংস্কারক নই। আমরা সংস্কার করতে গিয়ে এই ভাবনাটা, এটা ভাবতে হবে যে আমি যেটা করতে গেলাম পারলাম না, এটা হলো না, তার জন্য মুছড়ে পড়ার ভাব নেই। সো উই মাস্ট টেক
to this serene culture in me or in us, when we see the things we want to perform are not being performed at all, যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো না, আমরা সেখানেই কিন্তু অসীম সাহসিকতা দেখিয়ে গালাগালি দিয়ে এ করে সেটাকে আরও নষ্ট করে দেওয়ার চেষ্টা করি, নিজেকেও নষ্ট করি। আবার কারেজটা দেখাতে বলছে যে থিংস ইউ ক্যান চেঞ্জ, ইউ এমপ্লয়, ইউ পুট ইন অল ইউর এফার্টস ওভার দেয়ার, ইউর ব্রেভারি, ইউর হিরোইজম ইউ হ্যাভ টু শো। এটাই হয় না, উল্টো হয়ে যায়। অর্থাৎ আমাদের উইজডমটা রয়েছে, প্রজ্ঞাও রয়েছে, চিন্তা শক্তি, বিচার শক্তিও রয়েছে, সেটা কখন করব, অ্যাপ্লাই করব, আমরা বুঝতে চেষ্টা করব। এই প্রতিনিয়ত অহরহ এই যে দুটো ভাবের মধ্যে আমরা থাকি, আমি করতে কিছু পারলাম না, মাথা খারাপ করছি, আর যেটা করতে পারবো সেখানে সাহস নেই, সেটা আনতে হবে। সেখানে প্রশান্ত ভাব নিয়ে বসে থাকবো তা হবে না। ইউ হ্যাভ টু টেক টু অ্যাক্টিভিটি। Not only you should have faith in potency that you have, but also the kinetic aspect of it. You have to materialize it, actualize it. এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেটাই প্রজ্ঞা ঠিক করে দেবে। ইট ইজ লাইক এ রাডার। So you must show your serenity when things are not being done. You must show enough courage when you need to perform the things you can. And you must have this pragya, wisdom, to know the difference between the two. When to apply pragya, when to take to serenity, when to take to courage. কোনখানে সাহস দরকার, কোনখানে আমার শান্ত হওয়া দরকার, এই দুটো যারা বুঝতে পারে তারাই কাজ করে, তারাই প্রজ্ঞাবান। এই প্রজ্ঞা ও উইজডম এই নিয়ে আমাদের চলতে হয়। তা আমি স্বামীজির সর্বত্র কিন্তু এই ভাব রয়েছে। আপনারা কাজ করতে চলছেন, যাচ্ছেন, কাজটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। সাধুদের জন্য বটে, এটা ছিল না। সাধুরা কাজের জগৎ থেকে বেরিয়ে যাবে, ধ্যানের জগতে চলে যাবে, না তা নয়। সেই অবস্থা যদি আসে, প্রজ্ঞা নিয়ে থাকবে, তখন ঠিক আছে। They can enjoy the fruits of their action. Before that they have to become very much up and doing, very much activated. তা কর্মের দ্বারা মানুষ পবিত্র হয়, নীতিপরায়ণ হয়, স্বামীজি বলছেন। এভাবেই আমাদের প্রত্যেকের কিন্তু ইচ্ছা শক্তি দৃঢ় হয়, মানুষ তার স্বরূপেরও সন্ধান পায়, মনন শক্তির সাক্ষাৎ পায়, কর্মের দ্বারাই আত্মপ্রকাশ ঘটে। সে তখন যথার্থই বলবান হয়। তাহলে কর্ম আমাদের কতগুলো জিনিস দিচ্ছে। ইচ্ছা শক্তি দৃঢ় হচ্ছে, নীতিপরায়ণ হচ্ছে, পবিত্র হচ্ছে, স্বরূপের সন্ধান পাচ্ছে, মনন শক্তির সাক্ষাৎ পাচ্ছে, আত্মশক্তির প্রকাশ দেখতে পাচ্ছে, বলবান হচ্ছে। আর যতই আত্মশক্তি থেকে দূরে যায়, ততই দুর্নীতিপরায়ণ হয়, চুপচাপ গিয়ে বসে থাকার চেষ্টা করে, ওই সিরিনিটির খোঁজ করে। একটা জিনিস লক্ষ্য করেছ কি, এটা খুব দারুণ কথা স্বামীজি। মানুষ দেহটা জন্ম নিল, আমাদের সবারই জন্ম হয়েছে দেহটা জন্ম নিল, জীবনটাকে আমরা যাপন করলাম, তারপরে মরে গেলাম, তখন কাঁদছি, মরবার সময় কাঁদছি। কি প্রহেলিকা, স্বামীজি বলছেন, কি প্রহেলিকা। দেহের মধ্যে আবদ্ধ থেকে আবার মুক্তির জন্য কান্না, দারুণ কথা একটা। দেহের মধ্যে আবদ্ধ থাকার জন্য যে বেদনা বোধ করছি, আবার
সেটা তো আমাকে মুক্তি দিল অনেকটা। এই নিঃস্বার্থপরতা সৎকর্ম দ্বারাই মুক্তি লাভ। এমনকি তিনি বলছেন যে কোনো ধর্মমতে বিশ্বাসেরও প্রয়োজন নেই, দার্শনিক বিচারেরও দরকার নেই, আত্মা অনুসন্ধানেরও দরকার নেই। ওই নিঃস্বার্থপরতা, আনসেলফিশনেস, অদ্ভুত কথা, আনসেলফিশনেস, ইট উড ব্রিং পিউরিটি ইন ইয়োর লাইফ। কারোর উপকার করব বলে কিছু করতে নেই। এটা যদি থাকে উপকার করছি ওর, স্বামীজি বলছেন তো কারো উপকার করতে পারো না, সেটা একটা জিনিস, কিন্তু উপকার করতে পারি বলে এই ভেবে কোনো কিছু করতে নেই। এখানে একটা পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। স্বামীজির গুরু ভাই স্বামী তুরিয়ানন্দজি বলছেন যে নিঃস্বার্থ হবে কি করে হবে? তীর্থ সেবা করতে যাও তো, তীর্থে বেড়াতে গেলে, তীর্থ সেবা করতে গেলে, বলে সেবা করলে চলে এলে, যার সেবা করছো তার বেশি ডিটেলস জানতে চাইবে না, খোঁজ খবর নেবে না, তার সাথে সম্পর্কটা ওই রকমই থাকবে। তীর্থযাত্রা গেলাম, সারা হলো, চলে এলাম, আর লেনদেন নেই। সেবা করা হয়ে গেল, চলে এলাম, থাকলো কি? কি থাকলো? কিছুই না, আনন্দটা থাকলো, আনন্দ থাকলো। আর যখনই আমরা খোঁজ নেব এই সে, তখন বন্ধন এসে যায়। আনন্দের মধ্যে কিছু ইমপিউরিটি ঢুকে যায়। ওই যে আনন্দ, ওইটি হলো সেবা রস। সেবার মধ্যে এই আনন্দটুকু, এই রসটুকু না থাকলে, সেবা রস ইজ এ ভেরি ফাইন ওয়ার্ড কয়েন বাই স্বামী তুরিয়ানন্দ। বলে সেবা রস যদি পেতে চাও, এই সেবা রসের সাথে রসময় রসস্বরূপ সেই পরমাত্মার কোনো পার্থক্য নেই। ওই সেবারসের মূল্যই সেবকের জীবনে জরুরি হয়। সেবা করে আনন্দ যেন পান, তোমরা যেন পাও ভাইয়েরা বোনেরা। এই সাধারণ লোকে বা রাজনীতির লোকে এসব বোঝে না, এসব ভাব বোঝার ক্ষমতাও নেই। আর তোমরা সাধারণ নও, তোমাদের বুঝতে হবে। কারণ আর সব লোক স্বার্থ ছাড়া কাউকে একটা পয়সাও দেয় না। তাই এটি আমাদের মাথায় রাখতে হবে। উপাধিটা উপদ্রব, এটা দারুণ কথা। উপাধিটা আমাদের কাছে উপদ্রব হয়ে থাকে। আমরা সেবক হয়ে গেছি, আমাদের এই মানে শরীরে এই জীবনে একটা স্ট্যাম্প এসে গেছে, রামকৃষ্ণ মিশন, এই উপাধি একটা দিয়ে দিলাম, উপাধি নিয়ে খুব আনন্দ করি, গর্ব করি। এটা যে উপদ্রব, সেটা অল্প দিনই বুঝতে পারবে, সকলেই বোঝে, কিন্তু এটা যে উপদ্রব সেভাবে বুঝতে পারে না যতক্ষণ এর মধ্যে থাকে। চলে গেলে বুঝে। কাজ কাজ কাজ। আমি একটা শ্রীমতী ইন্দিরা গান্ধীর এটা হাসির একটা ব্যাপার, কিন্তু গভীর তত্ত্ববোধক ইনসিডেন্ট তার জীবনে আমি বলছি। সেটা খুব বাচ্চা মেয়ে। তো দাদুর নাম মতিলাল নেহেরু, অনেকেই জানেন। তো তিনি ওই এলাহাবাদের বাড়িতে ছোট ইন্দুকে ডেকেছেন, ওই তোকে একটা গল্প শোনাই বল। আমি বল কি দাদু? তখন বলছেন যে এই পৃথিবীতে দু রকমের লোক আছে, বুঝলে। এক ধরনের লোক তারা কাজ করে, আর আরেক ধরনের লোক তারা কাজের ফলটা নেয়। One group works, the other group reaps the benefit, the result. একদল কাজ করে, একদল তার ফলটা নেয়। খুব ভালো করে শোনো। তো তুমি কোন দলে যাবে? তুমি কোন দলে যাবে? কেউ বলতে পারবে? তুমি কোন দলে যাবে?
কেন যাবে? মজার হাসির ব্যাপার। তখন দাদু তাকে বলছেন যে তুমি যাবে যারা কাজ করে। স্বাভাবিক, সবাই বলবে কেন যাবে না, ওখানে কম্পিটিশনটা কম। এটি হচ্ছে বিউটি। এটা তখনও ছিল, এখনো আছে। আমরা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কাজ করি, তো আমরা বুঝি কম্পিটিশনের যন্ত্রণাটা। তোমরাও বোঝো, প্রত্যেক বছর পরীক্ষা দিতে হবে 3-4টে করে। আজকেও ঋষি কৃষ্ণব্রতানন্দ যে একটা পরীক্ষা নেবেন তোমাদের, কম্পিটিশনে কে ফার্স্ট হবে, কে থাকবে, কে যাবে, এসব ঠিক হবে। কম্পিটিশন যেখানে কম সেখানে আমি থাকবো, সেখানে আমি হেরে যাই, ঠিক আছে। এবং সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। সময় চলে গেছে। জয় মা। হরি ওম তৎসৎ। পূজনীয় মহারাজকে আমাদের প্রণাম। তোমাদের কম্পিটিশনের কথা বললেন। তোমরা জানো, চল রে চল, এগিয়ে চল, ঊর্ধ্ব গগনে মাঝে মাদল, নিম্নে উতলা ধরণী দল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল, এগিয়ে চল। তোমরা এগিয়ে যেতে এসছো, তাই তো? তোমরা একটা পরীক্ষায় সবাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছ। তার পরবর্তী পদক্ষেপের আজকে গোল পার্কে সবাই আসতে পেরেছ, তাই তো? সুতরাং তোমাদের মধ্যে এগিয়ে যাওয়ার যে বাণী ঠাকুর মহারাজ দিলেন সেটা মনে রাখবে। এবং আমরা যারা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক যুব সম্মেলন বিভাগ, তারা বহুদিন ধরে, 50 বছরেরও বেশি, 60-70 বছর ধরে এই যুব সম্মেলন বিভাগ সারা বাংলাতে খুব নিষ্ঠার সঙ্গে তাদের এই কর্মধারা এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমরা এই কর্মধারার সঙ্গে আমরা 19টি জেলার প্রায় 238টি প্রতিষ্ঠান যুব প্রতিনিধিদের নিয়ে সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিকভাবে বিবেকানন্দ অনুশীলন অর্থাৎ পাঠচক্র চালু করেছে। এবং তাতে প্রায় 5000 যুবক প্রতিনিধি প্রতি মাসে এবং সপ্তাহে অংশগ্রহণ করে। এবং গত 2024-25 বছরে আমরা এই যেহেতু এতগুলো প্রতিষ্ঠান, আমরা 238টি যুব পাঠচক্র পেয়েছিলাম, সেই তাদের মাধ্যমে আমরা ত্রিস্তরীয়ভাবে সংস্থা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে সঙ্গীত, আবৃত্তি, বক্তৃতা, বসে আঁকো 2024-25 করেছিলাম। তাতে 18টি জেলার প্রায় 210টি সংস্থার 10,000 জনকে ইনস্টিটিউটের পক্ষ থেকে 51,662টি পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার মানে বই। এই বছর, এই যে আজকে তোমরা এসছো, ইনস্টিটিউট কি করছে এবছর না, গত 29শে মার্চ 2025 এই হলে ভাবনারেগি জেলা সমিতির সংস্থা প্রতিনিধি সম্মেলনে 18টি জেলার 5 শতাধিক প্রতিনিধির উপর সকল সংস্থাকে বলা হয়েছিল যে সবার স্বামীজির উপর মেধা অন্বেষণ পরীক্ষা নেওয়ার জন্য। তাতে আমরা দেখছি যে বিবেকানন্দ সাহিত্য পাঠে আমরা কেন এটা করছি, সবাই প্রশ্ন উঠবে তোমাদের। সাহিত্য পাঠে দেখছি যাতে তোমরা আগ্রহী হও এবং স্বামীজি কিভাবে তোমাকে তোমার প্রতিনিয়ত তোমার জীবন সংগ্রামে সাহায্য করবেন সেই ব্যাপারটিকে আমরা উজ্জীবিত করার চেষ্টা করেছি। এবং মেধা অন্বেষণ পরীক্ষার নিয়মাবলী সব দেওয়া হয়েছিল, খুব ভালো সাড়া পাওয়া গিয়েছিল। এবং তাতে দেখা গিয়েছিল যে 19টি জেলার 259টি সংস্থার প্রায় 15,000 জন যুব প্রতিনিধি নাম নথিভুক্ত করেছিল, কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মাত্র 10,000 জন। আর পূর্ণমান ছিল 100 এবং সময় 2 ঘন্টা ছিল। আর প্রতিটি জেলার প্রশ্নপত্র ইনস্টিটিউটের যুব সম্মেলন বিভাগ থেকেই পাঠানো হয়েছিল। এইগুলো আর কি হয়েছে না, প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে যে 10,000 ওই উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করে পূর্বতন মাপ্ত দেখে আমরা 728 জনকে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল পরীক্ষায় আজকে ডেকেছি। তার মধ্যে কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড, কেউ ফোর্থ, কেউ ফিফথ। এবং 728 জনের মধ্যে
যারা কেবলমাত্র 30 জনের 45 জনের মধ্যে প্রথম হয়েছে সেই রকম আছে 89 জন। যারা 30 জনের মধ্যে প্রথম হয়েছে বা দ্বিতীয় হয়েছে সেরকম 160 জন। আর ওই 15 জনের মধ্যে হয়তো হয়েছে প্রথম বা তাকে আমরা তৃতীয় বলেছি। এই 479 জন আজকে তোমরা পুরস্কার পাবে। তোমাদের পুরস্কারটা তোমাদের সংস্থা প্রতিনিধি ওপর থেকে 4 তলা থেকে সংগ্রহ করবে। তোমাদের হাতে আমরা দিতে পারছি না কেন? সময়ের অভাব। তাই তোমাদের কাছে আমরা সেই জন্য তোমাদের হাতে প্রত্যেকের দিতে পারলে খুব সুন্দর হতো এই 729 জনকে, কিন্তু যেহেতু সময় নেই আমরা ওই যারা ওপরে আছে ওদের হাতে দেবার ব্যবস্থা করছি তোমাদের 5-6 জনের পুরস্কার এবং তাদের সার্টিফিকেট। তাই আজকে আমরা ঠিক 11:30টায় আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। সেই 11:30টাতে অনুষ্ঠান শেষ হলে আমরা ঠিক চলে যাব আমাদের ল্যাঙ্গুয়েজ স্কুলে। কিভাবে যাব আমি তখন বলবো অনুষ্ঠান শেষের পর। সেই সময় ইনস্টিটিউটের ভাষা বিভাগের 3টে তলাতেই পরীক্ষা হবে, আমাদের যে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে, বুঝেছ? সেই জন্য কিন্তু এই যে সমস্ত সংস্থাগুলো আমাদেরকে এত উৎসাহ জুগিয়েছে, আমরা তো এখানে কলকাতায় বসে আছি আর তারা ওইখানে কাজ করছে, সেই সংস্থাগুলোকে যারা সবথেকে বেশি সংখ্যক ছাত্রকে সবার সামনে যে পরীক্ষায় বসতে অনুপ্রাণিত করেছে তাদেরকে আমরা পুরস্কার দেব। তাদের মধ্যে আছে পুরুলিয়া জেলার গোয়ালগাড়া বিবেকানন্দ পল্লী বিকাশ কেন্দ্র, আমরা তাদের ডেকে নেব মহারাজের বক্তৃতার পরে। কেদারপুর বিবেকানন্দ পাঠচক্র, বীরভূম জেলার, নদিয়া জেলার রামকৃষ্ণ মিশন কল্যাণী, কেউ এসছে কিনা জানি না। বর্ধমান জেলার 3টি সংস্থা, চন্দ্রপুর রামকৃষ্ণ সারদা সেবা সংঘ, মেমারি রামকৃষ্ণ সেবা মন্দির এবং গোর্নন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদামণি আশ্রম। কলকাতার একটি সংস্থা আছে বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্র। আর হুগলি জেলার প্রসাদপুর শ্রীরামকৃষ্ণ বেদান্ত কুটির, এরাও 100 জনের ওপর বসিয়েছে। এবারে আমরা একটি জেলাকে বেছে নিয়েছি স্পেশাল প্রাইজ দেবো বলে, জেলা সমিতিকে। তারা 1100 পরীক্ষার্থী বসিয়েছে, 1150। সেই জেলাটি হলো হাওড়া স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন জেলা সমিতি। এই একটি জেলাকে আমরা আজকের এই প্রতিবেদনের মূলে আজকের যে আকর্ষণ, আমরা শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি, যিনি এই যুব সম্মেলন বিভাগেও বহু বছর আগে ছিলেন এবং মহারাজ তোমাদের জন্য নানা রকমভাবে উদ্দীপিত করার নানা উপায় বার করেন। সুতরাং মহারাজকে আমরা এখানে প্রধান আকর্ষণ হিসেবে তোমাদের কাছে উপস্থিত করছি। মহারাজ প্রায় 40-45 মিনিট বলবেন, তোমরা কি বলবেন এবং মহারাজ কিভাবে আমাদেরকে আমাদের জীবনের সঙ্গে আমরা স্বামীজিকে নিয়ে কিভাবে চলব সেইভাবে আলোকপাত করবেন। পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি আমাদের সহকারী সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। মহারাজ এখন তোমাদের অনুপ্রাণিত করবে। পূজনীয় মহারাজকে আমি আহ্বান জানাচ্ছি। বেদস্বরূপানন্দের সঙ্গে এই দুজনকে উদ্দেশ্যি অলৌকারী তিনজনই শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী এবং আজকে বিশেষ করে স্বামী বিবেকানন্দকে আমরা স্মরণ করছি, প্রণাম নিবেদন করছি। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এখানে যুবকদের মধ্যে কাজ শুরু করেছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ 1975 সালে। তারপর ধীরে ধীরে স্টাডি সার্কেল, এই যুব সমন্বয় সমিতি, গ্রামে গ্রামে যুব সম্মেলন, এগুলো হয়ে এটা একটা সিস্টেম হয়ে গেছে এখানে। এবং
এখানে যে বিবেকানন্দ অনুশীলন চলে, এই বিবেকানন্দ অনুশীলনটা লোকেশ নন্দীর পরে যিনি এসেছিলেন তিনি যোগ করেছিলেন, স্বামী প্রভানন্দজি। এবং সেখানে ধ্যান এবং বিবেকানন্দ চর্চা, ধ্যানটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা সেই ধ্যানের যে কাঠামোটা স্বামী প্রভানন্দজি করে দিয়েছিলেন, আমরা একটা প্রথমে ড্রাফট করেছিলাম, তারপর প্রভানন্দজি সেটা অনুমোদন করেছিলেন এবং পরবর্তীকালে তিনি আমাদের সংঘে যারা দীক্ষা দেন তাদের অন্যতম হয়েছিলেন। এবং এখন সারা ভারতবর্ষে আমরা যে যুব পাঠচক্রগুলো করি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন থেকে, এখানকার যে খসড়াটা সেটাই সব জায়গায় অনুমোদিত হয়েছে। তা যাই হোক, একটা বিরাট প্রক্রিয়ার মধ্যে তোমরা ঢুকতে পেরেছ, এটা একটা অত্যন্ত তোমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার বলে তোমাদের বোঝা উচিত। অনেক সময় আমরা নিজেদের সৌভাগ্যটাকে সৌভাগ্য বলে বুঝতে পারি না, আবার অনেক সময় নিজেদের দুর্ভাগ্যকেও দুর্ভাগ্য বলে বুঝতে পারি না, দুর্ভাগ্যটাকেই সৌভাগ্য ভাবছি। এটাকে বলা হয়, আমাদের শাস্ত্রে হচ্ছে মোহ বলা হয়, বিচারের অভাব। যাই হোক, এটা একটা বিরাট সৌভাগ্য। এখানে এই আশ্রমের যিনি কর্ণধার বর্তমানে স্বামী সুপর্ণানন্দজি, তাকে আমি প্রণাম জানাচ্ছি। আর এই যুব বিভাগ সেটি যিনি এখন পরিচালনা করছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, সেই ধারাটিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং আরও বর্ধিত করছেন স্বামী ইষ্টব্রতানন্দজি, তাকে আমার আন্তরিক প্রীতি নমস্কার জানাচ্ছি। এই সভাকক্ষে সন্ন্যাসীরা বসে আছেন কয়েকজন, তাদেরকেও প্রীতি নমস্কার জানাচ্ছি এবং সবথেকে বেশি ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি আজকে তোমরা যারা যুব প্রতিনিধিবৃন্দ উপস্থিত আছো। কয়েক পর্যায়ে পরীক্ষা হয়েছে যা বুঝলাম, একদম গোটা বাংলাদেশ জুড়ে 5000 যুব প্রতিনিধি প্রতি সপ্তাহে নিয়মিতভাবে স্বামীজির সম্বন্ধে চর্চা করছে বিভিন্ন পাঠচক্রের মাধ্যমে। আর এই পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছেন বোধহয় 10 থেকে 15,000। সেখান থেকে পরীক্ষা মানে স্বামী সংক্রান্ত পরীক্ষা, স্বামীজির বাণী ও রচনা সংক্রান্ত পরীক্ষা, হয়তো ঘটনা জীবন ও বাণী ও রচনা সংক্রান্ত পরীক্ষা। এবং তারপরে এখানে তোমরা যারা উপস্থিত হয়েছ প্রায় 750 মতন উপস্থিত আছো। এরপরে আবার পরীক্ষা হবে। পরীক্ষাতে কেউ পাশ করে, কেউ ফেল করে, কেউ খুব ভালো করে, এরকম একটা থাকে। কিন্তু এই এমন একটা পরীক্ষা, স্বামী বিবেকানন্দ সংক্রান্ত পরীক্ষা, এটাতে কিন্তু তোমরা কেউ অকৃতকার্য হবে না কখনো। এখানে ফেল করার প্রশ্নই নেই, কেউ ফেল করছো না। যে সত্যি সত্যি হয়তো খুব কম নম্বর পাচ্ছ, সেও ফেল করছো না। এই কারণে এটা তোমরা সবাই বুদ্ধিমান, তোমরা সবাই বুঝতে পেরেছো যে এই পরীক্ষার পেছনে আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা মহৎ উদ্দেশ্য, কোনো অভিসন্ধি নয়। অভিসন্ধি হচ্ছে খারাপ উদ্দেশ্য, আর আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মহৎ উদ্দেশ্য। আমাদের এই উদ্দেশ্য হচ্ছে বিবেকানন্দকে তোমরা যেন জানতে পারো, ভালোবাসতে পারো। স্বামী বিবেকানন্দের বাণী, স্বামী বিবেকানন্দের জীবন, স্বামী বিবেকানন্দের আত্মত্যাগ, স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ নিয়ে স্বপ্ন, ওই স্বপ্নটা আমার স্বপ্ন হতে হবে প্রত্যেকের। স্বামী বিবেকানন্দের প্রত্যেকটা মানুষের প্রতি এক্সপেকটেশন, আমি তোমার প্রতি ভীষণ আশা করি, বাবা মা আশা করে, আমাদের প্রত্যেকের উপর আশা করে। সেই বাবা মার মতন বা তার থেকেও স্বামী বিবেকানন্দ আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের উপরে আশা দিয়ে গেছেন, স্বপ্ন দিয়ে গেছেন, আশা রেখে গেছেন আমাদের প্রত্যেকের উপর। সেই স্বামীজির যে আশা আমার জন্য, প্রত্যেককে স্বামীজি চিঠিতে লিখছেন, এভরিবডি শুড নো দ্যাট দি ওনাস ইজ অন ইউ অ্যান্ড ইউ অনলি। ওনাস মানে হচ্ছে দায়িত্ব, ভার, রেসপন্সিবিলিটি, যে তোমাদের প্রত্যেকের মনে করতে হবে যে এই গোটা যে একটা বিরাট প্রজেক্ট, এই গোটা ভারতকে, বিরাট ভারতকে জাগানো। ভারত তো জেগেছে এখন, স্বামীজি যেই সময় এসছেন ভাবা যায় না। সেই সময়ও একবারে চারপাশে ঘনীভূত অন্ধকার, যখন চারপাশে ঘনীভূত অন্ধকারের মধ্যেও একটা মানুষ যখন স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখা খুব ভালো। স্বপ্ন দেখতে গেলে বুকের বল দরকার হয়। কি স্বপ্ন তিনি দেখেছেন যখন পুঞ্জীভূত অন্ধকার। তিনি ভাবতেই পারতেন না যে 5 বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। নিবেদিতার কি কষ্ট, ভগিনী নিবেদিতাকে তো স্বামীজি এনেছিলেন,
যে তিনি ভগিনীতাকে কেন আনলেন। স্বামীজি সবসময় স্বাধীনতার কথা বলেছেন, যে ছেলেদের পথ দেখাবে ছেলেরা, নেতা তো দরকার, একজন নেতা দরকার, এবং নেতা হওয়ার গুণ কি স্বামীজি কতদিন আগে বলেছেন, এটা একটু বলছি, তোমরা তাহলে বুঝতে পারবে যে কেন আমরা স্বামীজিকে তোমাদের সামনে একদম ঢুকিয়ে ছল ছুতো করে ঢুকিয়ে দেওয়া। এই যে পরীক্ষা, এটা একটা 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 ইয়ে করে আর কি, মানে বলতে পারো একটা খুব সুন্দর ছল করে আমরা তোমাদের মধ্যে স্বামীজিকে ঢুকিয়ে দিতে চাচ্ছি। এই যে ঢুকিয়ে দিতে চাচ্ছি, এটা কেন ঢুকিয়ে দিতে চাচ্ছি, তার মানে আমাদের নিজের জীবনটা দিয়ে বুঝেছি। কেউ যদি মা যখন ছেলেকে ভালোবাসে কি করে, বা আমি যদি তোমরা যখন তোমার কোনো বন্ধুকে ভালোবাসো, বা তোমাদের বাবা কাকা দাদারা পাড়াতুতো দাদারা হয়তো তোমাকে খুব ভালোবাসে, কোনো জায়গাটা খুব ভালো জিনিস খেয়েছে, এই ডিশটা খেয়ে খুব ভালো লেগে গেছে, তখন কী করে, এই দোকানের এটা খুব ভালো, আমি একটা ভালো জিনিস পেয়েছি, আমি যদি তোমাকে ভালোবাসি তখন আমার সবসময় ইচ্ছা হবে যে সেটা আমি তোমার সঙ্গে ভাগ করে নিই। তা আমাদের যে এই যে তোমাদের মধ্যে স্বামীজিকে ঢুকিয়ে দেওয়ার ইচ্ছা, নিজের জীবন দিয়ে বুঝেছি আমরা প্রত্যেকে। জীবনের একটা সময়ে স্বামীজির সঙ্গে দেখা হয়ে গেছে মানে স্বামীজি তো 1902 সালে চলে গেছে, কিন্তু স্বামীজির রচনা বলি বা কোনো দাদার কাছে স্বামীজির কথা শুনেছি, আমাদের প্রত্যেকের এক ধরনের ঘটনা। মানুষটা হয়তো আলাদা, আমি যার কাছে স্বামীজির কথা প্রথম শুনেছি, আমি নিজের কথা একটু বলছি, এটা ব্যক্তিগত জীবন বলার জন্য নয়, কিন্তু এরকম স্বামীজির সঙ্গে যখন পরিচয় হয় তখন কীরকম কাণ্ড হয় সেটা বলছি। তা আমি তো একটা কলেজে পড়তাম, মোটামুটি ভালো কলেজ না, যথেষ্টই ভালো কলেজ। তা পড়াশোনা তো করে আসছি পরীক্ষার পড়া তো পড়েইছি কত। এর মধ্যে যখন ফার্স্ট ইয়ারে পড়ি, ওই রকম চারপাশেই কয়েকজন দাদা টাদা আছেন, তারা সব স্বামীজি নিয়ে খুব চর্চা করেন। তাদের কাছ থেকে স্বামীজির একটা বই পেলাম, এই বইটার কথা মহারাজ বললেন, এই সুবর্ণানন্দজিমার কর্মযোগ, একটা অদ্ভুত বই, ছোট্ট বই। আমি এখনও কর্মযোগ পড়ছি মানে কি, আমি তো বেলুর মঠে থাকি, সেখানে নতুন ব্রহ্মচারী যারা থাকে তাদের থাকে হচ্ছে ট্রেনিং সেন্টারে, আমি এখনও তাদেরকে কর্মযোগ পড়াই, ছোট বই। এবং তোমরা আজকাল তো তোমরা ইন্টারনেট জানো, তুমি দেখবে কর্মযোগ বইটা বের করে ইন্টারনেটে ঘাটবে, দেখবে যে কি সারা দেশ মানে সারা পৃথিবীর থেকে লোকে এই বইটার সম্বন্ধে প্রশংসা করছে, একজন আরেকজনকে সাজেস্ট করছে। তারা কেউ আমাদের পরিচিত এই রামকৃষ্ণ মঠ মিশনের পরিচিত হচ্ছে সেরকম নয়, যে অদ্ভুত বই। তো সেই কর্মযোগটা যখন পড়লাম, মাত্র 200 পাতার বই কি একটু কম, আমার মনে হলো যেটা, যে এতদিন তো ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি বাংলা ইংলিশ লিটারেচার এগুলো পড়েছি, বাংলা ইংলিশ লিটারেচারের মধ্যে তাও কিছু কিছু আছে, কিন্তু এই বইটা পড়ে মনে হলো এই প্রথম আমি একটা বই পাচ্ছি যেটা আমার ভেতরে, মানে আমি যে প্রকৃত একটা মানুষ, আমি তো একটা মানুষ, আমার প্রত্যেকটা মানুষের একটা বাইরের জগৎ আছে, ভেতরের জগৎ আছে। প্রত্যেকে আমরা সবসময় একটা বাইরের জগৎকে বহন করছি, একটা ভেতরের জগৎকে বহন করছি। যেমন আমার একটা ভেতরের জগৎ আছে এই মুহূর্তে, বাইরের জগৎটা অনেকের সঙ্গে মিলে যায়, তোমরাও দেখছো এই যুব সম্মেলন হচ্ছে, আমিও দেখছি যুব সম্মেলন হচ্ছে, কিন্তু ভেতরের জগৎটা আমাদের একটু একটু আলাদা হয়। যেমন আমাকে এরপর আরেক জায়গায় যেতে হবে, তারপর আরেক জায়গায় যেতে হবে, এসবগুলো আমার মনের মধ্যে আছে। তো আমার ওই স্বামীজির কর্মযোগটা যখন পড়লাম, আমার মনে হলো যে এই প্রথম আমি একটা জিনিস পাচ্ছি, যেটা আমি যে একটা মানুষ, আমাকে যেন গুরুত্ব দিচ্ছে। আমার যে ভেতরে একটা মন আছে, আমার যে একটা চিন্তার জগৎ আছে, এই কথাগুলোই একমাত্র সেই চিন্তার জগৎগুলোকে মানে সেটা নিয়ে যেন মানে নজর দিচ্ছে। এক একটা কথা পড়ছি, মানে ওই বইটা বোধহয় আমি 6 মাস ধরে পড়েছি, ছোট বই। এটার কারণ হচ্ছে যে একটা কথা পড়ছি, বলছি এইরকম এত চমৎকার, এরকম চিন্তাও সম্ভব, এটা তো সত্যি কথা, একদম খাঁটি কথা, তো এরকম তো কখনো ভাবিনি। এই যে খাঁটি কথাটা কি করে বুঝলাম জানো তো, স্বামীজির সম্বন্ধে এরকম অভিজ্ঞতা অনেকের হয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিচারক থাকে। এই যে আমি এতগুলো কথা বলে যাচ্ছি, তার মধ্যে কোনো কোনো কথা হয়তো তোমার বলবে হ্যাঁ মহারাজ এটা ঠিক বলেছেন। কে বলল তোমাকে? তো আমি গিয়ে আবার কানে কানে বলে দিইনি যে তুই বল যে মহারাজের এই কথাটা ঠিক। ভেতরে আমাদের এক বিচারক আছে, সে কিন্তু সবসময় বলে এটা ঠিক কথা। তোমাদের সবসময় হয়, প্রতিদিনের অভিজ্ঞতা, নানা লোক নানা কথা বলছে, না 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 ও যেটা বলেছে ঠিক বলেছে, ওটা করতে হবে। ভেতরের বিচারক প্রত্যেকে আমরা নিজেরা ক্যারি করে নিয়েছি। স্বামীজির ক্ষেত্রে এটা হয়, স্বামীজির ক্ষেত্রে এরকম হতো। স্বামীজির সম্বন্ধে মিস ম্যাকলাউড বলে একজন আমেরিকান ভক্ত মহিলা, স্বামীজির থেকে বয়সে বড়, কিন্তু তিনি পরবর্তীকালে
ইয়েতে আসতেন, বেলুড় মঠে আসতেন, থাকতেন। তা স্বামীজি তখন চলে গেছেন। এখানে এই যে লোকেশ্বরণজি নামটি পড়লাম, তার কাছে শুনেছি তিনি মিস ম্যাকলাউডকে দেখেছেন। তো ওরা খুব মজার কথা বলতেন যে মিস ম্যাকলাউডকে ওরা ট্যান্টিন বলে ডাকতেন। ট্যান্টিন মানে বোধহয় আন্ট বা পিসিমা এরকম ধরনের, অনেক বয়স্ক। কিন্তু ওরা ইচ্ছা করে ট্যান্টিনের যখন জন্মদিন হতো তখন ওরা ইচ্ছা করে যেতেন। ওরা জানতেন দিনটা, গিয়ে বলতেন হ্যাপি বার্থডে তো বলতেন, কিন্তু তার থেকেও বড় কথা ওরা জিজ্ঞেস করতেন যে ট্যান্টিন তোমার বয়স কত হলো। সাধারণত মেয়েদেরকে বয়স প্রশ্ন করতে নেই, এটা বড় আমরা ওদের কাছ থেকেই শিখেছি, পাশ্চাত্যের কাছ থেকে। আবার উনি আবার পাশ্চাত্যের মহিলা, কাজে এটা জিজ্ঞেস করা অশোভন, কিন্তু ওরা তাও জিজ্ঞেস করতেন। তার কারণ হচ্ছে ট্যান্টিন ওই মিস ম্যাকলাউড একটা অদ্ভুত উত্তর দিতেন, সেই উত্তরটা বারবার ধরে শোনার জন্য ওরা এই প্রশ্নটা করতেন। হ্যাপি বার্থডে বলার পরে যে ট্যান্টিন তোমার কততম জন্মদিন হলো, তিনি হয়তো বলতেন যে আমার এই তো 20 বছর হলো। বোঝা যাচ্ছে অনেক বড় লো, বয়স লুকোচ্ছ, তোমার 20 বছর হতে পারে। তখন তিনি একটা উত্তর দিতেন ওইটা শোনার জন্যই, যে দেখো যেদিন থেকে স্বামীজিকে দেখলাম সেদিন থেকে আমি বয়সের গণনা করি, তার আগে তো মানুষই ছিলাম না। তো এটা হচ্ছে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে একই কথা। তো এই ট্যান্টিনের অভিজ্ঞতা হচ্ছে, তিনি স্বামীজি সম্বন্ধে বলছেন যে বিবেকানন্দের বক্তৃতাটা শুনলাম, প্রথম যখন শুনছি তিনি একটা কথা বললেন, সেটা আমি জানি না কেন, ভিন্ন শুনিনি কখনো এই ধরনের কথা, কিন্তু ওই যে ভেতরে যে বিচারক আছে সে আমাকে বলে দিল এই কথাটি খাঁটি কথা, সত্য কথা। তারপরে দ্বিতীয় বাক্যটি তিনি উচ্চারণ করলেন, দ্বিতীয় বাক্যটি শুনলাম, আমার ভেতর থেকে কে যেন বলে দিল এটি সত্য কথা, এটি খাঁটি কথা। তৃতীয় বাক্যটি সেটাও। তারপরে কত বছর ধরে, 6-7 বছর হয়তো তিনি শুনেছেন স্বামীজির কথা, যে তার মুখ থেকে ওই সত্য কথা ছাড়া আমি আর কিচ্ছু শুনি। এই সত্য কথার মানেটা কি এটা তোমরা জানবে। এই সত্য কথা মানে যে সত্য মিথ্যা কথার সত্য কথা সেটা নয়। এই সত্য কথা মানে হচ্ছে আমাদের সৎ চিত আনন্দ, চিরন্তন সত্যকে বলা হচ্ছে সৎ চিত আনন্দ। সত্য মানে হচ্ছে চিরকাল যেটা আছে, যে আদর্শ, যে সত্য চিরকাল আছে সেটাই হচ্ছে সত্য। অর্থাৎ এক কথা ভগবানও বলা যায়, ভগবান সত্য স্বরূপ, এই জন্য বলা হয় চিরন্তন। সৎ মানে এক্সিস্ট, আছে, চিরকাল যেটা, কোনো কিছু চিরকাল তো থাকে না, এই সভাটা একটু পরে থাকবে না, একই রকমভাবে চিরকাল থাকে না। এই হলটাও চিরকাল এরকম ছিল না, আবার কিছুদিন পরে পাল্টে যাবে। পৃথিবীই ছিল না চিরকাল। সেই দিক থেকে দেখতে গেলে কোনোটাই চিরন্তন সত্য নয়। চিরন্তন সত্য একমাত্র ভগবান। আমরা এই চিরন্তন সত্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছি। বৈদিক মন্ত্র মানে কি, সেখানে শুধু চিরন্তন সত্যের কথা আছে। চিরন্তন সত্যের কথা কেন বৈদিক ঋষিরা বলছেন? ঋষিরা বলছেন কেন? ঋষিরা বলছেন যে তুমি সেই চিরন্তন সত্য, এটা বুঝে নাও। তো যাই হোক, মিস ম্যাকলাউড এরকম। স্বামীজির সঙ্গে, স্বামীজি হচ্ছে আমাদের দিগন্তটা, জীবনের অন্তর্জগতের দিগন্তটা তিনি পাল্টে দেন। যে কত বড়, যে আমার জীবন যে কত গভীর সেটা আমি বুঝতে পারি। এটা আমাদের হয়েছে, জীবনটা পাল্টে গেছে। ভাগ্যিস আমাদের বন্ধু বান্ধব আছে, তারা এখন আরও যখন ছোট ছিলাম তখন বেলুড় মঠে ঘুরতে ঘুরতে আমার এক বন্ধু বলতো, দেখ জীবনে না একটাই বুদ্ধিমানের কাজ করেছি। আমাকে খুব বুদ্ধিমান বলে না, একটা বন্ধু এরকম বলতো। সেটা হচ্ছে কি জানিস, এই স্বামীজিকে ভালোবেসেছি, স্বামীজিকে অনুসরণ করার চেষ্টা করছি। সত্যি সত্যি তোমাদের এরকম মনে হবে। এবং কত মানুষের পাল্টে গেছে। নেতাজি সুভাষচন্দ্রের কথা জানো, যে নেতাজি সুভাষচন্দ্র খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন আর খুব আদর্শবাদী ছিলেন। 16 বছর বয়স, তিনি কটকে পড়ছেন, কলকাতায় ছিলেন, কটকে পড়ছেন। তা হেডমাস্টার তাকে খুব ভালোবাসেন এবং হেডমাস্টার মহোদয়কে তিনি আদর্শ বলে মনে করেছেন। হেডমাস্টার মহোদয় তার মনে এই চিন্তাটা ঢুকিয়েছেন যে তোমার জীবনটা যেন আলাদা রকম হয়, এবং তিনিও সেরকম, যে আমার জীবনটা সকলের মতন হবে না। কিন্তু কোন পথে গিয়ে যে তিনি জীবনটাকে একটা আদর্শ জীবন করবেন সেটা তিনি খুঁজে পাচ্ছিলেন না। তারপরে 15 বছর 16 বছর বয়সের সময়, 15 বছর তিনি বলছেন, 15ও হবে কিনা, তিনি একজনের বাড়িতে গেলেন। সে বোধহয় একজন শিক্ষক বা আত্মীয়, এবং খুব পড়াশোনা করতেন, খুব বই, একদম ভোরেশাস রিডার যাকে বলে, আগ্রাসী পাঠক। তা সেখানে গিয়ে তিনি সেই ব্যক্তির যে বাড়িতে একটা লাইব্রেরি ছিল, নিজের লাইব্রেরি, সেই লাইব্রেরি থেকে বইগুলো ঘাঁটছেন। ঘাঁটতে ঘাঁটতে একটা বই পেলেন। কি বই পেলেন? 2-1 পাতা উল্টেই বুঝলাম এই জিনিসটাই আমি চাচ্ছিলাম। বইগুলো নিয়ে এলাম এবং গোগ্রাসে পড়তে লাগলাম।
এই বইগুলো হচ্ছে স্বামী বিবেকানন্দ ওই যে 1897 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ফিরলেন, কলম্বোতে পা রাখলেন, তারপরে ভারতবর্ষের এই ভূমিতে, এটা তারিখটা জেনে রাখো, ইন্টারেস্টিং এই জন্য বলছি, এই যে বর্তমান যে ভারত, সেই ভারতে তিনি পা রেখেছিলেন 1897 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। একটা কোইন্সিডেন্স, পরবর্তীকালে সেটাই আমাদের প্রজাতন্ত্র দিবস। ওই যে কলম্বো থেকে ধীরে ধীরে চেন্নাই সব হয়ে তখন মাদ্রাজ হয়ে কলকাতায় এলেন, আবার আলমোড়া পর্যন্ত গেলেন, সেই নিয়ে একটা বই আছে ওই স্বামীজির বাণীয় রচনাতে। সেই বইটা ইংরেজিতে তিনি বলেছেন তখন, ওটা 3rd ভলিউমে আছে, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, এবং বাংলায় সেই বইটার নাম হচ্ছে ভারতে বিবেকানন্দ। তো ওই বইটা নেতাজি সুভাষচন্দ্র পেলেন, কয়েকটা পাতা উল্টেই বুঝলাম যে এই জিনিসই চাচ্ছিলাম, বিবেকানন্দের আদর্শই আমার আদর্শ। তারপর অনেকবার এরকম কথা তিনি বলেছেন এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়েছেন বিবেকানন্দ, এবং সম্ভবত মাস্টারজি সাহিমটাও, নিবেদিতাও পড়েছেন, বিশেষ করে মাস্টারজি সাহিমটা ভীষণ মানে ঘড়িবত পড়েছেন। এবং তিনি বলেছেন যে চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের থেকে উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাও করতে পারি না। তিনি চিঠিতে লিখছেন, আমাদের উদ্বোধন পত্রিকার সম্পাদক আমাদের মহারাজ ছিলেন তখন সুন্দরানন্দজি, ঠাকুরের শ্রীরামকৃষ্ণের শতবর্ষ উপলক্ষে তাকে লিখতে দেওয়া হয়েছিল। তখন তিনি ব্রিটিশের কাছে একেবারে আতঙ্ক আর কি তিনি, এবং তিনি তখন লিখতে পারেননি, তিনি লেখাটা ঠাকুরের সম্বন্ধে প্রবন্ধ দেওয়ার সময় পাননি, ত্রুটি স্বীকার করে লিখছেন, একটা অমূল্য চিঠি লিখেছেন, সেটা আমরা কোট করে থাকি, যে রামকৃষ্ণ বিবেকানন্দের কাছে আমি যে কত প্রকারের ঋণী সে কথা আমি ভাষায় কিভাবে প্রকাশ করব, তাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের উন্মেষ। আজ যদি বিবেকানন্দ বেঁচে থাকতেন তবে নিশ্চয়ই তিনি আমার গুরু হতেন, অর্থাৎ তাকে আমি আমার গুরুপদে বরণ করতাম। যাই হোক, যতদিন জীবিত থাকব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের অনুরাগী হয়ে থাকবে। এবং কথাটি তিনি লিখেছেন যে তার যে জীবনের শেষ দিন যেটি আমরা জানি, সেই দিনও কিন্তু তিনি ওই রেঙ্গুনের রেঙ্গুন যে আমাদের আশ্রম, সেখানে এসে রাত্রিবেলায় তিনি ধ্যান করতেন, সেদিনও তিনি ধ্যান করেছেন। তা এই হচ্ছে সুভাষচন্দ্রের জীবন। আরেকটি ইন্টারেস্টিং কথা বলি, একটা নতুন খবর ও দিতে পারবো, তোমরা হয়তো জানো এটা, যে তিনি সন্ন্যাসী হতে চেয়েছিলেন, বেরিয়ে গেছিলেন প্রেসিডেন্সি কলেজে যখন পড়তেন। তা পড়তে পড়তে হিমালয়ে গেলেন, কিন্তু খুব মনের মধ্যে আঘাত পেলেন, কি দেখলেন যে ওই হিমালয়ে যেসব সাধু আছে তারাও জাতের বিচার করছে, তিনি তো ব্রাহ্মণ নন, তার সঙ্গে আরেকজন ছিল, সে বোধহয় ব্রাহ্মণ ছিলেন, এসব জাতের বিচার করে খুব মর্মাহত হলেন। তিনি স্বামীজিকে পড়ে সন্ন্যাসীদের যে ধারণা হয়েছিল সেটা তার ভেঙে গেল। তখনও রামকৃষ্ণ মিশনের সঙ্গে পরিচয় হয়নি, তিনি কাশীতে চলে এলেন, কাশী রামকৃষ্ণ মিশনে গেলেন। তখন স্বামী ব্রহ্মানন্দ, এই স্বামী ব্রহ্মানন্দ হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় প্রেসিডেন্ট, এবং স্বামীজির পরেই আমরা স্বামী ব্রহ্মানন্দকে ধরি। স্বামীজি আবার ব্রহ্মানন্দকে তার গুরুভাই, মাত্র 9 দিনের ছোট গুরুভাই, তাকে আবার নিজের থেকেও বড় করতেন, বলছে আধ্যাত্মিকতায় স্বামী ব্রহ্মানন্দ আমার থেকেও ওপরে আছে। তা ওই শ্রীকৃষ্ণের এই যে যুদ্ধে, যেমন পাণ্ডব পক্ষে যেমন আমরা বলি গীতাতে আছে ভীমার্জুন সমায়ুধি, ভীম এবং অর্জুনকে একসঙ্গে ধরা হয়, যেমন তেমনি আমাদের রামকৃষ্ণের সঙ্গেও যদি দুজনকে ধরতে হয় সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ আর স্বামী ব্রহ্মানন্দ। তা তিনি কাশীতে আছেন, তিনি ভুবনেশ্বরে থাকতেন, ভুবনেশ্বর মঠের তিনি সেই সময়টা তিনি কাশীতে ছিলেন যখন সুভাষচন্দ্র গেছেন, এবং জানকীবাবুকে তিনি চিনতেন। জানকীবাবু হচ্ছে সুভাষচন্দ্রের বাবা। দূর থেকে সুভাষচন্দ্র ঢুকছেন আর ওই স্বামী ব্রহ্মানন্দ বলছে, মনে হচ্ছে জানকীবাবুর ছেলে এসেছে, ওকে কিন্তু যত্ন করো। তারপরে জানকীবাবুর ছেলে সুভাষচন্দ্র স্বামী ব্রহ্মানন্দের কাছে গেলেন, সব কথা বললেন। এগুলো সুভাষচন্দ্র পরে আবার তার বন্ধু দিলীপ রায়কে বলেছেন, আর নরেন্দ্র চৌধুরী তার অন্যদেরকে বলেছেন। তা গেলেন, স্বামী ব্রহ্মানন্দ বললেন, না, এটা তোমার পথ নয়, তোমার কাছ থেকে দেশ বিরাট কিছু আশা করছে, তুমি বাড়ি ফিরে যাও। তা তিনি চলে এলেন। তা এগুলো বইয়ে আছে, পাওয়া যায়। আরেকটি ঘটনা, সেটা বইয়ে নেই, কিন্তু অত্যন্ত বলার মতন ঘটনা। তা তিনি সুভাষচন্দ্রকে তো চলে যেতে বললেন, সুভাষচন্দ্র চলে যাচ্ছেন, স্বামী ব্রহ্মানন্দ বসে আছেন, আর স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে তখন আরেকটি অল্পবয়স্ক সন্ন্যাসী ছিল, সে বোধহয় তখন ব্রহ্মচারী, পরবর্তীকালে তার নাম হয়েছিল স্বামী কাশীশ্বরানন্দ, আমরা বলতাম বলাই মহারাজ, রাজা মহারাজজির স্বামী ব্রহ্মানন্দজির দীক্ষিত। আমিও দেখেছি, মহারাজও দেখেছেন। তা তিনি আমাদের বেলুর মঠে রিটায়ার, অনেক বয়স হয়ে গেছে, তখন বেলুর মঠে যখন আছেন, আমাদের একজন ব্রহ্মচারী
এই ব্রহ্মচারী ডাক্তার থাকে, সন্ন্যাসী ডাক্তার, তারা সব সাধুদের যাদের অসুস্থ টসুস্থ হলে দেখা করে, নিয়মিত দেখতেন, বিশেষ করে যারা বড় বয়স হয়ে গেছে তাদেরকে। তা তিনি আমাদের একজন সাধু ডাক্তার, তিনি এখন আবার মঠ মিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, তার নাম হচ্ছে সত্যেশানন্দ। আমি তার কাছ থেকে এটা লিখে নিয়েছি, ইন্টারেস্টিং খবর। তা তিনি ওই কাশীশ্বরানন্দ যে বলাই মহারাজ তাকে দেখাশোনা করতেন, তিনি তখন তার কাছে এই গল্পটা বলছেন যে আমি ওখানে রাজা মহারাজজির কাছে ছিলাম, স্বামী ব্রহ্মানন্দজির কাছে, তখন সুভাষচন্দ্র এলেন, সুভাষচন্দ্রকে বললেন চলে যেতে, সুভাষচন্দ্র চলে যাচ্ছে, সুভাষচন্দ্র এই কথা জানে না। তখন স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, জানকীবাবুর এই ছেলেটি ইংরেজ সরকারকে একদম টলিয়ে দেবে, এই কথা বলছেন, যে জানকীবাবুর এই ছেলেটি ইংরেজ সরকারকে টলিয়ে দেবে। তা এরকম তো সুভাষচন্দ্রের জীবন এরকম পাল্টে গেছে। সুভাষচন্দ্রের কথা বাদ দাও, তো আমরা তো সবাই জানি সারা পৃথিবী জুড়ে এই স্বামী বিবেকানন্দর যে কোনো পর্যায়ের মানুষ, তাকে তিনি স্বামীজি প্রভাবিত করতে পারেন। আমেরিকার থেকে একটা বই বেরিয়েছিল যখন 1993 সালে, 1993টা কেন ইম্পর্টেন্ট তোমাদের বলা উচিত। 1893 সালে শিকাগো বক্তৃতা, তার 100 বছর হচ্ছে 1993। সেই সময় আমেরিকাতে এক দম্পতি, তাদের মহিলাটির নাম হচ্ছে এলেনা স্টার্ক আর ভদ্রলোকের নাম হচ্ছে আর্চিবাল্ড স্টার্ক, তারা একটা বই বের করেছিল, দ্য গিফট আনওপেন্ড, এ নিউ আমেরিকান রেভলিউশন। এটা কিন্তু স্বামী বিবেকানন্দের সম্বন্ধে লেখা। গিফট গিফট মানে উপহার, আনওপেন মানে খোলা হয়নি, আর কলম দিয়ে লেখা আছে এ নিউ আমেরিকান রেভলিউশন, একটি নতুন বিপ্লব আমেরিকার। তাই সেই ভূমিকাটা লিখছেন, বইটা লেখা এলেনা স্টার্কের, ভূমিকা লিখছেন তার স্বামী আর্চিবাল্ড স্টার্ক। তার মধ্যে একটা ঘটনা আছে, তিনি তো আমেরিকান, তিনি জার্মানিতে ছিলেন, তা জার্মানি থেকে ছোটবেলায় তিনি আমেরিকাতে যাচ্ছেন, তার এক জার্মান ফ্রেন্ডের বন্ধু অল্পবয়স্ক, তার সঙ্গে তিনি আমেরিকাতে ঢুকবেন। আমেরিকাতে যখন ঢুকতে যাচ্ছেন, ওই যারা মানে বর্ডারে যারা আটকাচ্ছে তারা ওদেরকে আলাদাভাবে চেক করছে, মানে সন্দেহ করে, অনেক রকম ইমিগ্রেশনে অনেক রকম নিয়ম থাকে। তা ওকে যখন কিছু বলছেন, ওরা দেখলো যখন ওর জার্মান ফ্রেন্ডটাকে আলাদাভাবে নিয়ে গেল, তাকে আলাদাভাবে বিচার করবে, বোধহয় ঢুকতে দিলই না পরে। আর ওকে যখন কয়েকটা প্রশ্ন করেছে, বলে আমরা আমেরিকান এরা অত্যন্ত গর্ববোধ করি যে আমি আমেরিকান, আই অ্যাম অ্যান আমেরিকান বলে আমি গর্বের সঙ্গে বললাম, এটা বললাম, তো আমি ছাড়া পেয়ে গেলাম, আমি আমেরিকাতে এলাম। আমাকে না, ওই বন্ধুও পরে ছাড়া পেয়েছিল, মানে ঢুকতে পেরেছিল আমেরিকাতে। তো পরে বলল যে জানো তো, ওরা অনেকক্ষণ আটকে রাখলো, আমার খুবই হলো, কিন্তু তোমার তুমি যে দীপ্ত কণ্ঠে বললে যে আমি আমেরিকান, আই অ্যাম অ্যান আমেরিকান, ওই তোমার ওই আত্মবিশ্বাসটা আমাকে খুব বল দিল, ইত্যাদি ইত্যাদি। তা এই ভদ্রলোক অনেক পরে যখন এই বইটা লিখছেন, যে তারপরে আমি আমেরিকায় থাকলাম, বড় হলাম, বোধহয় টিচার কি হলো, বিশেষ করে উনি কাউন্সিলিং করতেন হচ্ছে ছাত্রছাত্রীদের। এই করতে করতে ভিয়েতনামের যুদ্ধ হলো, কত লোক মারা গেল, এই করতে 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 আমি দেখলাম ওই যে গর্বের সঙ্গে বলেছিলাম আমি একজন আমেরিকান, সেই গর্ব আমার ধীরে 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 ভেঙে পড়ছে। এই আমেরিকাকে নিয়ে আমি গর্ববোধ করেছি। তখন আমি আমার স্ত্রীকে বললাম, আমরা দুজনেই আমাদের জাতীয় মানে দেশের ঐতিহ্যকে বিশ্বাস করতাম, দেশের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আমরা একদম ভেঙে কুঁকড়ে যাচ্ছি, আমি এবং আমার স্বামী। আমরা সবসময় আমি এবং আমার স্ত্রী এরকম সবসময় আলোচনা করতে করতে কি করা যায়। সেই সময় হঠাৎ জানলাম এই বিবেকানন্দ নামক ব্যক্তিটি, একদম গোগ্রাসে পড়লাম। গোগ্রাসে পড়ার পরে আমরা এই বই বলি, এর মধ্যেই তো সব ছিল, ইনি তো মুক্তির দূত হয়ে এসেছিলেন, মানে আমরা ভারতবর্ষের মুক্তির দূত বলি বিবেকানন্দকে। তিনি বলছেন, তা তিনি সেখানে ওই যে এই ফ্ল্যাপের মধ্যেই লেখা হচ্ছে যে কলম্বাস ডিসকভার্ড দি সয়েল অফ আমেরিকা অ্যান্ড বিবেকানন্দ ডিসকভার্ড ইজ সোল, এই কথাটা বলছেন যে কলম্বাস তিনি আমেরিকার এই ভূখণ্ডের মাটিটাকে আবিষ্কার করেছিলেন, কিন্তু বিবেকানন্দ ওই যে 100 বছর আগে এসেছিলেন, যখন আমেরিকার বয়স তখন 400 বছর, অর্থাৎ এখন আমেরিকার বয়স 500 বছর। এই 500 বছর আগে যখন আমেরিকা হলো, আমেরিকার যারা ফাউন্ডিং ফাদার্স, যারা একে তৈরি করেছে, তারা কতগুলো মূল্যবোধের উপরেই আমেরিকাকে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আমেরিকা এগোতে শুরু করলো, সর্বাপেক্ষা ধনী দেশ হলো সব দিক থেকে। এই যে জাগতিক দিক থেকে আমেরিকার যে বিজয় যাত্রা, সেই বিজয় যাত্রা হতে 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 আমেরিকা তার মূল্যবোধগুলো ভুলে গেল। সেই মূল্যবোধগুলোকে নিয়ে আবার এসছিলেন
100 বছর আগে বিবেকানন্দ, তিনি আবার আমাদের জাগাতে এসেছিলেন, আমাদেরকে সচেতন করতে এসেছিলেন, ঘুম ভাঙাতে এসেছিলেন আমাদের যা আছে তার সম্বন্ধেই। কিন্তু সেই গিফট প্যাকেটটা, সেই উপহারটা ভারতবর্ষ থেকে এসেছিল তো, সেই জন্য উপহার বলছেন, সেই গিফট প্যাকেটটা আমরা খুলিনি, সেই জন্য বলছেন গিফট আনওপেন্ড। যদি খোলা হতো তাহলে একটা বিরাট আমেরিকাতে একটা নতুন বিপ্লব হতো, মানে ইতিবাচক দিক থেকে হতো। এবং স্বামী বিবেকানন্দ এই কথাটাই বলতেন। তিনি স্বামীজি 1896 খ্রিস্টাব্দে তিনি 1897 জানুয়ারি মাসে তিনি ভারতে এসে পৌঁছলেন। 26শে জানুয়ারি এই ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষে পা রাখলেন। তার আগে শ্রীলঙ্কাতে রেখেছিলেন। তার 1896 খ্রিস্টাব্দে তিনি আমেরিকা থেকে ইংল্যান্ডে চলে এসেছেন। তিনি হেনরিয়েটা মুলারের বাড়িতে আছেন। হেনরিয়েটা মুলারের বাড়িতে তখন মহেন্দ্রনাথ দত্ত, যিনি স্বামীজির ঠিক পরের ভাই, তিনিও পরবর্তীকালে গেছিলেন পড়াশোনা কিছুর জন্য, তিনিও তখন স্বামীজির সঙ্গে ওইখানেই আছেন। তিনি এটা লিপিবদ্ধ করছেন। স্বামীজি বলছেন, এটার অদ্ভুত কথা, স্বামীজির মাঝে মাঝে নিজের ভেতরে যে কত শক্তি সেটা তিনি বুঝতেন। তা স্বামীজি বলছেন যে দেখো, আমি আগে কখনো, আগের বার যখন এসেছিলাম, এখন আগের বার বলতে কি বলছেন বোঝা মুশকিল, আগের বার যখন এসেছিলাম তখন আমি এত শক্তি নিয়ে আসিনি, এবার আমি অনেক শক্তি নিয়ে এসেছি। আমার কাজ আমেরিকাতে ইংল্যান্ডে সদ্যমাত্র শুরু হয়েছে, যেগুলো দেখছো আমাকে অনেক কিছু করতে হবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি এবার কাজ করে যাব। আমেরিকাতে যা দেখছো সেগুলো কয়েকটা রিফুল, কয়েকটা ঢেউ মাত্র। এবার আমি গোটা সমাজটাকে, আই উইল টার্ন দি সোসাইটি আপসাইড ডাউন, গোটা সমাজটাকে আমি ওলট পালট করে দেবো, অবশ্যই ইতিবাচক ক্ষেত্রে। দি ওয়ার্ল্ড মাস্ট বি গিভেন এ নিউ সিভিলাইজেশন, এই মানব সভ্যতাকে আমি একটা নতুন সভ্যতা দেব, নতুন করে গড়ে তুলব, তখন লোকে বুঝতে পারবে যে আমার শক্তি কি। এই কথাটা তিনি বলে গেছেন সবাইকার জন্য, শুধু ভারতবাসীর জন্য নয়, সবার জন্য। আমরা বলছি স্বামীজি ভারত আত্মা, শ্রী অরবিন্দ বলছেন, রবীন্দ্রনাথ বলছেন ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ, এ কথাটা বলছেন রবীন্দ্রনাথ, সবাই বলছেন। আবার ওরাও বলছেন, যে কোনো জায়গার যে কোনো মানুষ এরকম বলছেন। আমি যখন এখানে ছিলাম একবার একটা পোস্ট কার্ড পেলাম, আমার উদ্দেশ্যে নয়, এখানকার এমনি একটা চিঠি এসছে, ছোট্ট পোস্ট কার্ড, একটি স্কুলের ছেলে লিখেছে। তা সেই ছেলেটি ক্লাস 7-এ পড়ে। তার মধ্যে লিখছে যে আমি সুন্দরবনের একটা প্রত্যন্ত দ্বীপে থাকি, এটা সাল হচ্ছে 1997। আমি সুন্দরবনের একটি প্রত্যন্ত দ্বীপে থাকি, আমি ক্লাস 7-এ পড়ি, এরকম যখন লিখছে আমাদের এখান থেকে অনেক স্কলারশিপ দেয়, আমি পড়াশোনার জন্য সাহায্য চাইছে। তারপর চিঠিটা পড়ে অবাক লাগছে, আমার মা বাবা অন্যের জমিতে দিনমজুর খাটে, অর্থাৎ নিজের জমি নেই, অন্যের জমিতে দিনমজুর খাটে, আমার পড়াশোনার খরচ মা বাবা চালাতে পারে না, খুব কষ্ট হয়। আমরা যে এত দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে বেঁচে আছি, তার মূলে আছে স্বামীজির বাণী। আপনাদের প্রতিষ্ঠান থেকে প্রকাশিত একটি ছোট্ট বই সবার স্বামীজি আমি পেয়েছিলাম, সেই বইটি পড়ে আমার জীবন পাল্টে গেছে। আমি আমার মা বাবাকে ওই বইটি থেকে পড়ে শোনাই, তাদেরও জীবন এখন অনেক বদলে আছে। এবার তারপরে সে যে একটি কথা বলছে, কি করে লিখলো, ক্লাস 7-এর একটি ছেলে, দরিদ্র ছেলে, তারপরে লিখছে এই কথাটা যে আমাদের দুঃখের সংসারে এখন প্রচুর সুখ। এই স্বামীজির বই ছাড়া আমাদের বাঁচার উপায় নেই। আমাদের কাছে কি চাচ্ছে, বই কেনার পয়সা নেই তো, ও চাচ্ছে যে স্বামীজির কিছু বই যদি আপনারা আমাকে দেন। শুধু ওই জন্য সে চাচ্ছে, টাকা পয়সা চাচ্ছে না, পড়াশোনার খরচ চাচ্ছে না, কিচ্ছু চাচ্ছে না, স্বামীজির বই চাচ্ছে। এইভাবে স্বামীজি দেখো একটা দরিদ্র লোককে যেমন করছে, যেমন নেতাজিকে করেছে, যেমন ওই আমেরিকার স্টার্ক দম্পতিকে করছে, ওকেও করছে। এবার 12ই জানুয়ারিতে আমাদের সেন্টারেও অনুষ্ঠান ছিল, আমি তখন আসানসোলে থাকতাম, তারপরে রাত্রিবেলা আমি কটক যাচ্ছি, সেখানেও একটা অনুষ্ঠান আছে পরের দিন। তা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, আমাদের হাওড়া স্টেশনে অদ্বৈত আশ্রমে একটা স্টল আছে, ট্রেনটা আসতে দেরি, ওখানেই দাঁড়িয়ে আছি পরিচিত। এর মধ্যে একটা ছেলে এলো, প্রায় রাত 9টা বাজে, বলে যে একটা স্বামীজির বই দিন তো, যেটা ওপরের ছবি আছে ইত্যাদি, দেওয়া হলো। বেশি তো অল্প বয়স্ক, চাকরি বাকরি হয়তো করে না, ছোট্ট একটা বই কিনলো, বলে বাহ, এটা খুব আনন্দ, এইবার আমার আর কোনো অসুবিধা নেই। আমি বললাম কী অসুবিধা কী? এই যে রাত্রিবেলা যাবো, হ্যাঁ, সবসময়, আজকে স্বামীজির বই একটা আনিনি,
এই বইটা পড়তে পড়তে চলে যাব, এখন আমি 1000 মাইলও হাঁটতে পারি, কোনো ভয় লাগে না বলে স্বামীজির এটা রাখলো, সে চলে গেল। এ তো বানিয়ে আমি থাকবো আমাকে বলার জন্য তো করেনি, তার জীবনটাই এরকম। এরকম হাজার হাজার লোক। একদম বিপরীত পর্যায়ের থেকে আরেকজন বলছি, তিনি শিক্ষিত লোক, এটাও আমি অনেক জায়গায় বলেছি, আমার কাছে এই চিঠি দুটো রয়েছে কপি। তার নাম হচ্ছে ডক্টর গোলাম উদ্দিন বাচা, প্রফেসর গোলাম উদ্দিন বাচা। কোথায়? কাশ্মীর, সব থেকে যেটা সেই সময় মানে ট্রাবল স্টেট, সেখানে সোপোর বলে একটা জেলা আছে, সেই জেলার একজন অধ্যাপক। তা তিনি একটা ইনল্যান্ড লেটারে চিঠি দিয়েছেন। এটাও হ্যাঁ, এটা বোধহয় 1999, আর ওটা বোধহয় 97 চিঠিটা এসেছিল এখানে। তা তিনি লিখছেন ইংরেজি চিঠি। আমাদের আমার ভারত অমর ভারত বলে একটা বই আছে, তার ইংরেজি আছে মাই ইন্ডিয়া দ্য ইন্ডিয়া ইটার্নাল, সেই বইটার থেকে নিয়েই সবার স্বামীজি বইটা হয়েছে। যাই হোক, তা সেখানে লিখছেন, তিনি প্রথমে নিজের পরিচয় দিয়েছেন। দেখ, পরিচয়ের মধ্যে দেখা যাচ্ছে 7টা মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার সেক্রেটারি, এবং 11টা ছেলেদের প্রতিষ্ঠানের তিনি এই ফাউন্ডার প্রেসিডেন্ট বা ফাউন্ডার সেক্রেটারি। তারপরে লিখছেন, পার্সোনালি আই এম এ গ্রেট অ্যাডমায়ারার অফ স্বামী বিবেকানন্দজি। After reading your publication, My India, the India Eternal, I got up from dogmatic slumber. আমি ব্যক্তিগতভাবে স্বামীজির খুব অনুরাগী। আপনাদের এখান থেকে যে মাই ইন্ডিয়া দ্য ইন্ডিয়া ইটার্নাল, অর্থাৎ আমার ভারত অমর ভারত যে বইটি প্রকাশিত হয়েছে, সেই বইটি পড়ে আমি একেবারে আমার মধ্যে যে একটা গোড়ামির নিদ্রা ছিল, আমি গট আপ ফ্রম ডগম্যাটিক স্লাম্বার, একটা গোড়ামি ছিল, বোধহয় এটাই বলছেন তিনি, মুসলমান, অন্য কেউ হিন্দু বা অন্য ধর্ম, এটাই। After that, I am recommending this book to whosoever I come across. তারপরে যার সঙ্গে আমার মোলাকাত হচ্ছে তাকে আমি বইটা দিচ্ছি পড়তে। And my feedback is that their lives are also totally revolutionized. এবং তারপর খবর নিয়ে দেখছি যে তাদের জীবনও একেবারে বৈপ্লবিকভাবে রূপান্তরিত হয়ে গেছে। সেই জন্য আমি চাচ্ছি যে আমার এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রায় 18টা প্রতিষ্ঠান, 7+11, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই বিরাট মহাপুরুষের নিজের লেখা এবং এর উপরে লেখা সবকটি বই থাকা উচিত। না, এটার তারিখ হচ্ছে 97, তখন লোকসন্ধি ছিলেন। তো এই বইটা পেয়ে আমরা ওকে সব বই পাঠিয়ে দিলাম, আমরা পয়সা নিলাম না। এরকম একজন অধ্যাপক, তিনি স্বামীজিকে ভালোবাসছেন, মানে তিনি স্বামীজিকে কত সকলের কাছে পৌঁছে দেবেন, আমরা দিলাম। তিনি খুব খুশি হলেন। খুশি হয়ে তারপর চিঠি লিখলেন যে আপনাদের রামকৃষ্ণ মিশনের কেউ যদি কখনোই কাশ্মীর উপত্যকাতে আসে, আমার কাছে আসবেন, আমার পার্সোনাল গেস্ট হয়ে থাকবেন। তবে আমরা কেউ যেতে পারিনি। তাই এরকম সর্বপর্যায়ে স্বামীজি অনুপ্রেরণা জাগাচ্ছেন। এই অনুপ্রেরণা যাতে তোমাদের কাছে পৌঁছয় আমরা পেয়েছি। আমরা মনে করি এই অনুপ্রেরণাটা যদি না পেতাম, স্বামীজির সঙ্গে যেমন বললাম, যদি সাক্ষাৎ না হতো, আমরা কোথায় থাকতাম তার ঠিক নেই। মানে অতি নিম্ন জীবন হয়তো একটা যাপন করে চলে যেতাম। তিনি একটা সার্থক জীবন দিয়েছেন। সার্থক জীবন মানে কি? দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দি রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ, এটা তার কথা। তারাই ঠিক ঠিক বেঁচে আছে যারা অন্যের জন্য বেঁচে আছে। অন্যেরা মনে করছে বেঁচে আছে, আসলে তারা জীবন মৃত্যু, বেঁচেই মরে আছে, কিন্তু মরে আছে যে জানে না। কাজে আমরা যেন এরকম না হই যে জীবনযাপন করব কিন্তু আসলে মরে আছি, এইটা যাতে না হয় সেজন্য স্বামীজিকে তোমাদের কাছে বহন করার চেষ্টা করি। কয়েকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। ওই যে মহারাজ বললেন না, তারাই সংখ্যা মাইনরিটি কারা যারা সত্যি কাজ করে জগতে। স্বামীজি কাজ করতে হবে। এই পরীক্ষাটা বড় কথা নয়। খুব হয়তো পরীক্ষায় 1 নম্বর পেলে, পুরস্কার পেলে, আমাদের কাছে আর কিছু নেই, এইভাবেই বিবেকানন্দ। কিন্তু আসল হচ্ছে স্বামীজির ভাবে তুমি কি করছো। পরোপকারী হও বাবা, পরোপকারী হও, বিদেশ থেকে চিঠি লিখছেন। আমাদের অন্যের জন্য করতে হবে। স্বার্থ, আনসেলফিশনেস ইজ গড বলছেন, স্বার্থশূন্যতেই ভগবান। একজন হয়তো একেবারে বনে জঙ্গলে তপস্বী সেজে আছে, স্বামীজির কথা, কিন্তু মহাস্বার্থপর, সে ভগবানের থেকে অনেক দূরে আছে। আবার একজন রাজসিংহাসনে আছে, অনেক ধনী, কিন্তু সে নিঃস্বার্থ, ভগবানের কাছে আছে। ওই কর্মযোগ মানে কি? খাটতে খাটতে মরে যায়। লোকের উপকার করো, লোকের উপকার তোমার ভগবানেও বিশ্বাস করার দরকারি, তাতেই তুমি এগিয়ে যাবে। স্বামীজির কর্মযোগ বলতে করলে শেষ করতে, কাজে তোমাদের সংক্ষেপে বলছি, সময় হয়ে যাচ্ছে, যে 3টে জিনিস তোমাদের প্রতিদিনের জীবনে করতে হয়। এই পরীক্ষা দেওয়া, পুরস্কার পাওয়া, আমরা খুব খুশি, কিন্তু আসলে হচ্ছে বিবেকানন্দকে প্রতিদিনের জীবনে যে রূপায়িত করতে হবে, সে যদি আজকে পরীক্ষার লাস্ট হয়, তার প্রতি স্বামীজির কৃপা থাকবে, মানে আমরাও খুশি হব। তা কয়েকটা জিনিস তোমাদের করতে হবে, যেটা আমরা করি। স্বামীজি যেটা চেয়েছিলেন যে
আমরা স্বামীজি পড়ব, স্বামীজির ভাবটা নেওয়ার জন্য। লোকের সেবা করতে হবে, লোকের উপকার করতে হবে, পরোপকারী হবে সাধ্য মতন লোকের সেবা করতে হবে। প্রতিদিন একটু ধ্যান করো, এটা স্বামীজির। ধ্যান করলে কি হচ্ছে জানো তো, মনটা আমার ভেতরে যে সম্পত্তি আছে সেটা বুঝতে পারবো। আর ধ্যান করলে কি হবে জানো তো, তুমি মনটা দিয়ে তুমি তোমার অপবিত্রতাটাকে দূর করতে পারবে। এই কথাটা আমরা খুব পরিষ্কারভাবে বলি না সবসময়, কিন্তু পবিত্রতাটা থাকতেই হবে। এই যে ব্রহ্মচর্য, পবিত্রতা বলতে সেই কথা বলা হচ্ছে, এটা আমরা বলি না, কিন্তু সেটা হচ্ছে অনুশ্রুত, এটা না হলে কিছু হবে না। বিবেকানন্দের আশীর্বাদ, বিবেকানন্দের বাণী বা উচ্চ যে কোনো আদর্শ সেটা কিন্তু এই পবিত্রতার আদর্শ না হলে হবে না। এই সংগ্রাম তোমার ব্যক্তিগত সংগ্রাম প্রতিদিন। বাইরের জগৎ ভীষণ বিপরীত, কিন্তু বাইরের জগৎ ভীষণ বিপরীত হলে ওই বিপরীতটাকে কখনো আদর্শ ভাববে না। এরকম মতবাদও জগতে আছে, ওই অপবিত্রতাই হচ্ছে আদর্শ। যারা এতদিন পবিত্রতার কথা বলে আসছে তারা ভুল বলেছে, ওইটা কখনো বলবে না। তুমি হয়তো ক্লাসে ফার্স্ট হচ্ছ না, ফার্স্ট হতে পারছোই না কেন, এরকম নয়। আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে কেন ফার্স্ট হতে পারছো না, যে তোমার ততটা পড়ায় মাথা নেই। কিন্তু তুমি কি কখনো বলবে যে ক্লাসে ফার্স্ট হওয়াটাই খারাপ, একেবারে পেছন দিক থেকে ফার্স্ট হওয়াটাই ভালো রেজাল্ট করাটা? সেটা যেমন আমরা বলি না, পবিত্রতার আদর্শ কিন্তু রাখতেই হবে। এটা তোমার নিজস্ব সংগ্রাম এবং চালিয়ে যেতে হবে। এবং এটা জগৎ অনেক বেশি প্রলোভনময় হয়ে গেছে। আমাদের 50 বছর আগে আছিল বা স্বামীজির সময় বা ওদের সময় জগৎ যতটা প্রলোভনময় ছিল, তার থেকে এখন জগৎ অনেক প্রলোভনময়। কাজে পবিত্রতার সংগ্রাম খুব কঠিন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ আছে যারা পবিত্রতার সংগ্রাম করছে। এবং এই পবিত্রতার সুবিধা কি জানো তো, একটু এগোলেই আরও বেশি পবিত্রতা তোমার ভেতর থেকে আসবে। এই পবিত্রতা মানেই হচ্ছে আধ্যাত্মিকতা, পবিত্রতার মানেই হচ্ছে নিঃস্বার্থ হওয়া, পবিত্রতা মানেই হচ্ছে নিষ্কাম কর্ম করা। এটা করতে হবে, কিছু কাজ করতে হবে। আমাদের আদর্শ হচ্ছে কি, আমাদের ওই স্বামী ব্রহ্মানন্দের কথা বললাম না, সেটা শুধু সাধুদের জন্য না, সকলের জন্য। তিনি ফর্মুলার মতন বলছেন, ওই স্বামীজির কথাই বলছেন। প্রতিদিন কি করবি জানিস? ব্রহ্মচারীদের বলছেন মেডিটেট 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 অ্যান্ড সার্ভ হিজ ক্রিয়েচার্স, এই দুটো কথার মধ্যে বলছেন। প্রতিদিন ধ্যান করবি, ধ্যান করবি, ধ্যান করবি, আর সাধ্য মতন অন্যের সেবা করবি। এটা প্রত্যেকের, এটা মনে রাখবে যে সেবা করার জন্য একটা বন্যা হবে তখন সেবা করব তা না, যে কোনো ব্যাপারে কাউকে উপকার করব, এটাই হচ্ছে ব্যাপার। এই দুটো যদি থাকে দেখবে স্বামীজির আশীর্বাদ ঢেলে পড়বে। স্বামীজি বলেছেন যে আমি কখনো দেহ ছেড়ে চলে যেতে পারি, দেহ ছেড়ে চলে যাবো কেন, আরও বেশি করে কাজ করার জন্য। ইট মে বি দ্যাট আই শ্যাল কাস্ট দিস বডি লাইক এ ওর্ন আউট গার্মেন্ট। এই শরীরটাকে হয়তো একদিন আমি একেবারে জীর্ণ বস্ত্রের মতন ছেড়ে দেব, বাট আই শ্যাল নট সিজ টু ওয়ার্ক। আমি কখনো কাজ করার থেকে ক্ষান্ত হব না। আই শ্যাল ইন্সপায়ার ম্যান এভরিহোয়ার আনটিল দি ওয়ার্ল্ড শ্যাল নো ইট ইজ ওয়ান উইথ গড। সারা পৃথিবী জুড়ে কাজ করে যাব যতদিন না মনে হয় এই যে সবাই ভগবানের মতন মানুষ হয়ে গেছে। এটা তিনি করছেন। বহু লোক স্বামীজির দেখা পায়, স্বামীজির প্রেরণা পায়। আমাকে একজন ভদ্রলোক বলেছিলেন, তিনি খুব অসুস্থ ছিলেন কিন্তু স্বামীজিকে নিয়ে কাজ করছেন, এখনও বেঁচে আছেন। আমাকে বলছেন তিনি প্রায় সাধুরই মতন জীবনযাপন করেন। আমাকে বলছে রাত্রিবেলায় ওর খুব ব্যথা আছে, সেজন্য একটা লম্বা বেঞ্চ রাখা থাকে, সেটাতে একটু মাঝে মাঝে শুয়েন, ওই স্পন্ডিলিটিসের ব্যথাটা সব থাকে। তো তা স্বামীজির সম্বন্ধেই কাজ করছেন। তা কাজ করতে করতে মাঝে মাঝে লম্বা বেঞ্চটাতে শোন। তা আমাকে বলে, আর কাউকে বলেননি, যে জানেন আমি এরকম কাজ করছি। কাজ করতে করতে একদিন তাকিয়ে দেখি যে স্বামীজি ঠিক এরকমভাবে ঘাড় কাত করে শুয়ে ওর দিকে তাকিয়ে আসছেন। স্বামীজি হাসছেন, তো স্বামীজি কাজ করছে, তো স্বামী তাকিয়ে হাসছেন। এরকমভাবে যারা দেখা না পায় তারা স্বামীজির প্রেরণা বুঝতে পারেন। মারি লুইবার্গ বলে একজনের নাম আছে, জানো, বিখ্যাত, তোমরা জানবে। আমাদের দেশে যেমন শঙ্করী প্রসাদ বসু, বিদেশেও তেমন মারি লুইবার্গ ছিলেন আমেরিকান। অনেক নতুন নতুন তথ্য তিনি বের করেছেন। তা তিনি কাজ করতে 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 একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন, আর পারছেন না স্বামীজির সম্বন্ধে এই কাজ করতে হতে। মানে অনেক কাজ করেছেন, আরও ইনফরমেশন আছেন, কিন্তু কোনো জীবন অন্ধকার দেখছেন। সেদিন স্বামীজি স্বপ্নে দেখা দেবে যে কী মনে করছো। স্বামীজি খুব বিরক্ত হয়েছেন। তুমি কি চাচ্ছ তাহলে আমি আরেকজন কাজকে বেছে নিই? মানে তোমাকে বেছেছি, তুমি কাজ করবে, ক্লান্ত হয়ে একদম হতাশ হয়ে পড়ছি। হতাশা স্বামীজি পছন্দ করেন না। তুমি কি ভাবছো আমি আরেকজন কাউকে বেছে নিই? এটা মনে রাখবে, হতাশা আসতে দেবে না। সারা পৃথিবীর লোক তোমাকে বলতে পারে তোর দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু তুমি বলবে না,
কারণ তুমি হচ্ছে স্বামীজিকে ভালোবাসো। এটা সবসময় মনে রাখতে হবে। আর মানুষকে ভালোবাসতে হবে। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলেও স্বামীজি বিরক্ত হন। আমি একটা সত্যি ঘটনা বলছি, এটা বলেই শেষ করব। আমারই এক বন্ধু, তিনি মারা গেছেন, যতদিন বেঁচে ছিলেন আমি বলিনি। আমার বন্ধু মানে সন্ন্যাসী বন্ধু, আমার নাম বলভদ্রানন্দ, একই সঙ্গে ছিলাম, তার নাম হয়েছিল জগন্নাথানন্দ। আমাদের নামগুলো অনেক সময় এরকম হয়, কাছাকাছি। তা যাই হোক, তিনি আমাকে বলছেন, তিনি বৃন্দাবনের পূজারী ছিলেন। তো সেইখানে মন্দিরে কর্মী আছে, তারা ওই ঠাকুর ঘরের নাট মন্দির টন্দির পরিষ্কার করে। খুব সিনসিয়ার একটি কর্মী আছে, পরিষ্কার টরিষ্কার সবই করে। কিন্তু গায়ে যে গেঞ্জিটা আর ধুতিটা পরে থাকে, একেবারে তেল চিলচিটে ময়লা, একেবারে সাদা, কিন্তু দেখতে মনে হয় কালো। তো উনি অনেকবার বলেছেন যে একটু মন্দিরে কাজ করছে, একটু পরিষ্কার টরিষ্কার হয়ে থাকো না কেন। তাকে ধুতিও দিয়েছেন। ও 2-3 দিন সে নতুন ধুতি নতুন গেঞ্জি পরলো, তারপর সেই নতুন গেঞ্জি নতুন ধুতিটাকে পাট করে রেখে আবার ওই তেল চিটচিটে। তাই একদিন মহারাজ ওরকম করতে করতে হঠাৎ একদিন দেখে যে সেই পুরনো গেঞ্জি, নোংরা গেঞ্জি, নোংরা ধুতি পরে কাজ করছে। খুব রেগে গেছেন। সেদিকে নানা কাজে ব্যস্ত ছিলেন, রেগে গিয়ে খুব গালাগাল দিয়েছেন। কি গালাগাল দিয়েছেন তার মনে নেই। পরে রাত্রিবেলা দেখেন, যদিও এটা স্বপ্ন, কিন্তু শিওরলি এটা স্বপ্ন নয় ঠিক। রাত্রিবেলা দেখেন যে স্বামীজির তো এমনিতেই বড় বড় চোখ, খুব রেগে স্বামীজি আবির্ভূত হয়েছেন একেবারে। কি বলেছ তুমি? ওকে বলেছ যে তোমার মুখ দেখলেও পাপ হয়? ওকে বলেছ তুমি এরকম কথা যে তুমি কাছে আসলে আমার ঘেন্না লাগে? কেন বলেছ? তুমি জানো না ওরা আমার লোক? একেবারে এটা তো স্বপ্ন নয়, স্বপ্ন হলেও স্বপ্ন নয়। পরের দিন তিনি আবার ওইটিকে ডাকলেন। আমি বললাম আপনি কি বললেন নাকি? আমি জিজ্ঞেস করছি, আমার বন্ধু তো, সে স্বামীজি স্বপ্নে দেখা দিয়েছে। না না বলিনি, ওটা বললে আর ওকে কাজ করতে পারবো না, যে স্বামীজি ওর সাপোর্টে আছে। আমি বললাম, ইস তোমাকে আমি এরকম কথা বলেছি, তোমার খুব মনে লেগেছে, কিছু মনে করো না, আমি খুব রেগে গেছিলাম, এই ঠাকুরঘর এসব বলে টলে খুব বোঝালেন। কাজেই এটা মনে রাখতে হবে। ধ্যান করবে প্রতিদিন। ধ্যানটা স্বামীজি নিজের শক্তি আরও বেশি নিজেই খুঁজে বের করতে পারবে ভেতরে কত শক্তি আছে। আর পবিত্রতার সংগ্রাম চালাতে হবে। যে বস্তুগুলো, যে বিষয়গুলো, যে জায়গাগুলো, বা যেখানে তুমিই জানো তোমার ব্যাপার, যেগুলো তোমাকে অপবিত্র করে, মানে অপবিত্র চিন্তা জায়গায়, সেগুলো একদম ত্যাগ করবে। যেমন অপবিত্র চিন্তা আসলেই গায়ে মাছি বসলে যেমন রিফ্লেক্স অ্যাকশন হয়, তেমনি মনের মধ্যেই ওই রিফ্লেক্স দূর করে দেবো, হয়ে যাবে। এটা হচ্ছে ঠাকুরের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, স্বামীজি তোমাকে সাপোর্ট করবে। দেখবে যে কি বিরাট শক্তি ভেতরে আসছে, সেটা করবে। আর সব সময় পরোপকারী হওয়ার চেষ্টা করবে। নিবেদিতার কথাটা বলে, নিবেদিতার কথা স্বামীজিরই কথা তো, এই 3টে জিনিসকে ভালোবাসার কথা নিবেদিতা বলতেন স্বামীজির শরীর যাওয়ার পরে। সবাই কাঁদছে, নিবেদিতা বিরক্ত হচ্ছেন, তার ভেতরটা ভেঙে গেছে, সবাই শোক করছে, আমি আরও বেশি কাজ করতে চাই। তিনি ছড়িয়ে পড়লেন সারা দেশ জুড়ে, এবং প্রত্যেকের কাছে, যুবকদের কাছে বিশেষ করে তিনি দেশটাকে জাগলেন। এই যে নিবেদিতার প্রভাব, এই স্বামীজির প্রভাব যে জনসাধারণের মধ্যে স্বাধীনতার সঙ্গে, সেগুলো বহুলাংশে নিবেদিতার মাধ্যমে গেছে। তা তিনি বলতেন তোমাদেরকে এই 3টে জিনিসকে ভালোবাসতে হবে। জন, দেশ, ধর্ম। তোমরা মনে রাখবে, আমাদের এখন সেটাই দরকার। জন, দেশ, ধর্ম। দেশকে ভালোবাসতে হবে। জন মানে মানুষকে ভালোবাসতে হবে, যেটা স্বামীজি বলছেন, সবাই বলছেন। দেশকে ভালোবাসার কথা স্বামীজিও বলছেন। দেশকে ভালোবাসবে। জন মানে মানুষকে ভালোবাসবে। ধর্ম, ধর্মই জাতীয় জীবনের রক্ত। এই ধর্ম মানে রামকৃষ্ণ বিবেকানন্দ যে ধর্মের কথা বলছে, সমস্ত ধর্মের যে সত্য, সেটাকে ভালোবাসতে হবে। এই 3টে ভালোবাসা যেন থাকে, আত্মবিশ্বাস থাকে, আর সব কিছুর মধ্য দিয়ে যেন অনুস্যূত থাকে পবিত্রতার সংগ্রাম আর মানুষকে উপকার করার একটা এক পায়ে খাড়া হয়ে থাকার মনোভাব। এই কয়েকটি কথা বলে, স্বামীজি এখনও আছেন, স্বামীজি নিজেই কথা দিয়েছেন, তিনি যে কথা বলতেন সেটা তো সত্য হয়েছে, হবে। কাজে তিনি আছেন, নিরন্তর প্রেরণার স্বরূপ তিনি আছেন। তার কাছে প্রেরণা, আশীর্বাদ চাই, আমিও চাই, আমরা সকলেই চাই, আমাদের সকলেরই প্রয়োজন, এবং তোমাদের উপরেও যেন সেই আশীর্বাদ বর্ষিত হয়। স্বামীজিকে যেমন স্বপ্ন, স্বামীজির স্বপ্ন যেন ভারত সংক্রান্ত স্বপ্ন যেন আমাদের নিজের প্রত্যেকের নিজস্ব স্বপ্ন হয়, আর প্রত্যেকের উপরে স্বামীজি যে আশা স্থাপন করেছিলেন, সেই আশা অনুরূপ যেন আমরা হয়ে উঠতে পারি। নমস্কার।
পূজনীয় মহারাজকে আমাদের প্রণাম জানাই। তোমরা নিশ্চয়ই বুঝলে পবিত্রতার বর্মে আমরা আবৃত হয়ে মানব সেবা করব, নিবেদিতার নিদান নিয়ে জন, দেশ, ধর্ম। মনে থাকবে, পবিত্রতার বর্মে আবৃত হয়ে আমরা মানব সেবা করব, জন, দেশ, ধর্ম, নিবেদিতার, এই যেন তিনটি আমাদের মনে থাকে। এখন আমরা প্রথমে একটু পুরস্কার প্রদান, মহারাজের হাত দিয়েই যারা প্রতিষ্ঠানগুলি যারা আমাদেরকে সাহায্য করছে তাদেরকে আমরা একটা আগেই বলেছিলাম। প্রথমে পুরুলিয়ার গোয়ালগাড়া বিবেকানন্দ পল্লী বিকাশ কেন্দ্রের, পুরুলিয়ার গোয়ালগাড়া বিবেকানন্দ পল্লী বিকাশ কেন্দ্রের অশোক কুমার মাহাতো। অশোকবাবু এসছেন? আপনি ওদিক দিয়ে আসতে হবে তো, আমি সব ব্যবহার করছি। দেবনাথ ব্যানার্জি, বীরভূম। আচ্ছা ঠিক আছে, তুমি এসো। বীরভূম কেদারপাড়া বিবেকানন্দ পাঠচক্র, দেবনাথ বাবু 4খানা পাঠচক্রের দায়িত্ব নিয়েছেন। সবাই একটু হাততালি দিন। তারপর হচ্ছে নদিয়া জেলার রামকৃষ্ণ মিশন কল্যাণীর এসকর্ট ডক্টর সনত কুমার সান্যাল। আপনি আসুন। ওনারা 148 জন পরীক্ষার্থীকে হাজির করেছিলেন। এবারে বর্ধমানের 3 জন, আর 3টি সংস্থা আছে। এতগুলো সাধু আছি তো, শাসমল, সরি, সনত কুমার শাসমল, ঠিক আছে, ভুল হয়েছে আমার। বর্ধমান এসকর্ট রয়েছেন মনোরঞ্জন মণ্ডল। চন্দ্রপুর শ্রীরামকৃষ্ণ সারদা সেবা সংঘ, বর্ধমান জেলা সবাইকে ছাড়িয়ে গেছে। 3টি সংস্থা তারা পুরস্কার পাচ্ছে, 100 জনের বেশি। মেমারি রামকৃষ্ণ সারদা সেবা মন্দির, মলয় সরকার। মলয়বাবু আসুন, উনি 108 জন, ওনারাও 100-র ওপর বলে আমরা ওনাকে বলি। এটা 3 নম্বর হচ্ছে গোতন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদামণি আশ্রম, তরুণ বাবু, তরুণ চক্রবর্তী। তরুণ বাবু আসবেন। ভালো করে ছবি তোলো। সৌরভ কোথায়? সৌরভ পালিয়েছে। সৌরভ, মনোরঞ্জন, তারপর মলয় বাবু, মলয় সরকার, মেমারি রামকৃষ্ণ সারদা সেবা মন্দির, তরুণ চক্রবর্তী। কলকাতার আছেন গৌর মণ্ডল অধিকারী। গৌরবাবু কই? গৌরবাবু এসছেন? ডাকো কি সামনে, ও পেছনে কি করছে? আমি তো সবাইকে বলে রেখেছি। তরুণ চক্রবর্তী, গৌর, আপনার নাম বলুন। বিবেকানন্দ ভাব সমন্বয় লেখা আছে তো, যাক তুমি নিয়ে নে, ওদের দিয়ে দেবে। তুমি নাও, ওর নাম আছে। যাও। গৌর মণ্ডল অধিকারী বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্রের হয়ে নিচ্ছেন উনি। গৌর মণ্ডল অধিকারী। এই কলকাতার একটাই হয়েছে। এবার হুগলি, অরুণাভ বন্দ্যোপাধ্যায়। এখানে এসকর্ট লেখা আছে, আমার কিছু করার নেই। অরুণাভ বন্দ্যোপাধ্যায়, প্রসাদপুর শ্রীরামকৃষ্ণ বেদান্ত কুটির। এটা হুগলির একটি খুব অপূর্ব সেন্টার, সবাই আমরা জানি। শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দজি, অবেদানন্দজির সন্তান, তার জন্মস্থান। খুব সুন্দর জায়গাটি। মানে এই সংস্থাগুলো কিন্তু গোলপার্ককে আমাদের বাঁচিয়ে রেখেছে, কারণ তারাই নিজেরা যথেষ্ট তাদের শ্রম, তাদের চিন্তা ভাবনা, তাদের পয়সা কড়ি করে
এবারে জেলা সমিতিকে যারা বেস্ট হয়েছে 1130 জন পরীক্ষার্থী যিনি বসাতে পেরেছেন, হাওড়া স্বামী বিবেকানন্দ ভবনের কি যুব সম্মেলন জেলা সমিতির কনভেনার শ্রী দেবাশিস মণ্ডল। দেরি করছিস কেন? আর নেই, শেষ মাঝ। জোরে হাততালি। জেলা সবাইকে ওটা দিয়ে দিই। এবার আমরা সমাপ্তি সঙ্গীত অনুশীলনের ছাত্রীবৃন্দ শ্রেয়সী দাস, সৃষ্টিরূপা ব্যানার্জি, নন্দিনী কর্মকার, ওরা যে গানটি করছে সেটা আমার পূজনীয় বলভদ্রানন্দজি রচিত। এরপরে জয়ধ্বনি হবে, তারপর শেষ হবে এবং কে কখন উঠবে তখন বলবো, সবাই বসে থাকবে। হ্যাঁ, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না, ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না, বাঁচব কভু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না, বাঁচব কভু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, তোমার আমার সবার দেশ ভুলব না, নতুন ভারত গর্ব মোরা থামব না, তোমার আমার সবার দেশ ভুলব না, নতুন ভারত গর্ব মোরা থামব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा